উপস্থিত সুধী মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকার স্টেশনে, স্টেশন বাংলা কর্তৃক আয়োজিত অনুষ্ঠান। আমরা 9:30 থেকে 10:30 পর্যন্ত একসাথে থাকব। আমাদের কোভিড-19 প্যান্ডেমিক পৃথিবী কিন্তু খুব বেশি দিন হলো এক্সপিরিয়েন্স করেনি। গত ডিসেম্বরে আমরা প্রথম শুনলাম এই কথা। বাংলাদেশে আসলো মার্চ মাসে। এই মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মাত্র 6 মাসের একটা জার্নি, কিন্তু এই 6 মাসের মধ্যে গোটা পৃথিবী স্থবিরতায় আটকে গেছে। এর সাথে আমরা একটা কথা বলতে চাই যে আমাদের শিশুরা আগামীর ভবিষ্যৎ এবং গর্ভস্থ শিশু কিন্তু মাত্র 9 মাস 9 মাস 10 দিন এরকম মাতৃগর্ভে থাকে। এই কোভিডের কি মায়ের উপরে কোভিডের কি প্রভাব, এই অনাগত সন্তানের উপরে কোভিডের কি প্রভাব, এবং এই সময় যদি কোনো বাচ্চা হয় এবং সেই বাচ্চাটা কি কি সমস্যা ফেস করতে পারে, এই জিনিসগুলো নিয়েই আমরা আজকে জানবো। বরাবরের মতো আমাদের এখানে আজকে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, একজন হচ্ছেন বিজ্ঞানী এবং একজন পেডিয়াট্রিশিয়ান। আমি প্রথমেই পরিচয় করাতে চাই আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডক্টর খন্দকার মেহেদী আকরাম। উনি এমবিবিএস, এমএসসি, পিএইচডি করেছেন এবং সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, ফ্যাকাল্টি অফ মেডিসিন, শেফিল্ড ইউনিভার্সিটিতে কর্মরত। এবং আমাদের আরেকজন আমন্ত্রিত অতিথি ডক্টর আব্দুল্লাহ আল মামুন, উনি সহযোগী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতালে আছেন। মেহেদী, কেমন আছেন? জি ধন্যবাদ, আমি ভালো আছি সঞ্জিদা আপা, এন্ড ধন্যবাদ স্টেশন বাংলা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এত সুন্দর একটা প্রোগ্রামে। আশা করি আপনারা সবাই ভালো আছেন as well। জি, মামুন কেমন আছেন? আপনি যেহেতু ফ্রন্টলাইনার, আপনাকে তো অনেক বেশি ব্যস্ত থাকতে হচ্ছে কোভিড পেশেন্ট নিয়ে। আমরা ভালো আছি এখন পর্যন্ত, তবে সবকিছু মিলে আমাদের যে অবস্থা, আমাদের দেশে অনেক চিকিৎসক এর মধ্যে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন, অনেকে এখনো আক্রান্ত আছেন, গুরুতরভাবে অসুস্থ অনেকে আছেন। কাজেই আমাদের চিত্রটা একটু ভিন্ন অন্যদের তুলনায়। ঠিক, আমি আলোচনা শুরু করে দেই, কারণ এরকম বিশেষজ্ঞ প্যানেল সহজে পাওয়া যায় না। আমরা আজকে অনেক কিছু জেনে নেব আপনাদের থেকে। আমি প্রথমে মেহেদীর কাছে জানতে চাই যে মেহেদী, গর্ভবতী মা তিনি কি করোনা সংক্রমণের ঝুঁকিপূর্ণ? যদি ঝুঁকিপূর্ণ হন তবে কেন? ধন্যবাদ। হ্যাঁ, গর্ভবতী মায়েরা কিন্তু শুধুমাত্র যে করোনা ভাইরাস আক্রমণে বা সংক্রমণে তারা ভালনারেবল বা তাদের রিস্কি, শুধু তাই নয়, অন্যান্য অনেক ধরনের ভাইরাসেই কিন্তু আসলে গর্ভবতী মারা অনেক বেশি সংবেদনশীল। তাদের ইনফেকশন হওয়ার প্রবণতা সাধারণ মানুষের চেয়ে, অথবা যখন ওই মহিলাটি গর্ভাবস্থায় থাকে না তার সেই অবস্থার চেয়ে স্বাভাবিকভাবে অনেক বেশি। তার একটা বিশেষ কারণ হচ্ছে, এটা শুধুমাত্র কিন্তু শুধু করোনা ভাইরাসের জন্য না, এবং এটা নতুনও না, এ ধরনের সমস্যা সব সময় রয়েছে। একটা একটা ছোট্ট উদাহরণ দেই, যেমন করোনা ভাইরাসটা কিন্তু আসলে রেসপিরেটরি ভাইরাস। তার মানে এই ভাইরাসটা প্রাথমিকভাবে সংক্রমিত করে আমাদের ফুসফুসকে, শ্বাসনালীকে। এটাই হইতেছে যে ওই ভাইরাসের এন্ট্রি পয়েন্ট, এবং আমরা যেটাকে বলি যে প্রাথমিক টার্গেট অর্গান যেটা, সেটা ফুসফুস। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলা যায় যে এটা রেসপিরেটরি ভাইরাস। ঠিক একইভাবে আমরা জানি আরেকটা ভাইরাস খুব কমন, যেটাকে আমরা বলি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আমরা সবাই জানি যে গর্ভবতী মায়েরা কিন্তু ফ্লু ভাইরাসে সংবেদনশীল। তাদের কিন্তু ফ্লু ভাইরাসে আক্রান্ত হলে তাদের কিন্তু সিভিয়ারিটি হতে পারে, নিউমোনিয়া হতে পারে, এবং কমপ্লিকেশন বা বিভিন্ন রকমের কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে, এবং এটা কিন্তু গর্ভের শিশুর উপরেও একটা বাজে প্রভাব ফেলে। শুধু যে গর্ভের শিশুর উপরে তা না, টোটাল প্রেগনেন্সিটাকেও কিন্তু খুব বাজেভাবে এফেক্ট করতে পারে। তা এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হচ্ছে যে যখন একজন মহিলা গর্ভবতী হন, ঠিক কনসেপশনের পর থেকেই তার শরীরে হরমোনের তারতম্য ঘটে, এবং এই হরমোনের তারতম্য ঘটাটা খুব
সামান্য না, খুব বেশি পরিমাণে। যেমন সহজ দুটো হরমোনের কথা বলি, যেমন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। আমরা এই হরমোন দুটোর নাম জানি। এই দুটো হরমোন খুবই প্রয়োজন সম্পূর্ণ গর্ভ অবস্থাটাকে কমপ্লিট করার জন্য, এবং একটা সুস্থ শিশু জন্মদানের জন্য, এবং একটা টার্ম প্রেগনেন্সি যেটাকে বলি, একদম প্রেগনেন্সিটা টার্মিনেট হওয়ার টাইম, যে আমরা অ্যারাউন্ড 40 উইকস, এই টাইমটাকে আমরা বলি টার্ম টার্ম বেবি বার্থ। এই টাইমটা পর্যন্ত গর্ভস্থকে কন্টিনিউ করার জন্য এই হরমোন দুটো খুবই জরুরি। কিন্তু আরেক দিক দিয়ে একটা প্রবলেম হচ্ছে যে এই হরমোন দুটো যখন আমাদের রক্তে, মায়েদের রক্তে অনেক পরিমাণে বেড়ে যায় প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করার জন্য, তখন কি হয়, তখন ইমিউনোলজিক্যাল যে পরিবর্তনগুলো বা রোগ প্রতিরোধী পরিবর্তনগুলো যেমন ভাবে হয় সেটা অনেকটা অস্বাভাবিক। যেমন আমরা এটাকে বলি যে ইমিউন সিস্টেমটাকে অল্টার করে ফেলে বা পরিবর্তন করে ফেলে। আগে যেটা ভাবা হতো যে পার্টিকুলারলি প্রোজেস্টেরন হরমোনটা ইমিউন সাপ্রেস করে, কিন্তু এখন আমাদের যে কারেন্ট নলেজ বা কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে প্রোজেস্টেরনটা আসলে যে হিউমারাল ইমিউনিটি এবং সেল মেডিয়েট ইমিউনিটি, এই দুটা ইমিউনিটি অ্যাডাপটিভ ইমিউনিটিতে কাজ করে। আমাদের শরীরে যখন কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া বা কোনো প্যারাসাইট যখন আক্রমণ করে, তখন এই ইমিউনিটিটা খুবই জরুরি ওই জীবাণুর বিরুদ্ধে একটা প্রতিরোধ করার জন্য। কিন্তু সেই ক্ষেত্রে এই যে দুটো কথা বললাম, যে হিউমারাল ইমিউনিটি, যেটাকে বলা হয় অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট ইমিউনিটি, মানে যে ইমিউনিটিটা বেস করেই হচ্ছে আপনার নিউট্রালাইজিং অ্যান্টিবডি, অ্যাজ ফর এক্সাম্পল অ্যান্টিবডির উপর। আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সেল মেডিয়েট ইমিউনিটি। সেক্ষেত্রে টি সেলগুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এই দুটোর ভিতরে একটা ব্যালেন্স থাকতে হয় যদি আমাদের একদম সুষ্ঠুভাবে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হয়। সেটা ভাইরাসের বিরুদ্ধে যেমন প্রযোজ্য, ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও সেমন প্রযোজ্য। তো এই ক্ষেত্রে যেটা বর্তমানে আমরা জানি সেটা হচ্ছে প্রোজেস্টেরন লেভেল খুব বেশি বেড়ে যাওয়ার জন্য যে টি সেল মেডিয়েটেড একটা ইমিউনিটি, সেক্ষেত্রে আমি বেশি টেকনিক্যালিটিতে যাব না, এক্ষেত্রে বলা হয় যে হেল্পার টি সেল মেডিয়েটেড ইমিউনিটি। এটা দুই ধরনের ইমিউনিটি এখানে কাজ করে, টাইপ 1 অ্যান্ড টাইপ 2। যখন প্রোজেস্টেরন লেভেল গর্ভাবস্থায় অনেক বেশি বেড়ে যায়, তখন এই ইমিউনিটিটা টাইপ 2-র দিকে ধাবিত হয়। যখন এই টাইপ 2-র দিকে ধাবিত হয়, তখন প্রচুর পরিমাণে মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু যে পরিমাণে টি সেল রেসপন্স হওয়ার কথা সেটা হয় না। সো সেখানে একটা ইমব্যালেন্স হয়। এই ইমব্যালেন্সের কারণে কি হয়, মায়ের শরীর এবং প্ল্যাসেন্টা বা গর্ভফুল এবং গর্ভের বাচ্চা সবাই ওই ইনফেকশনের প্রতি একটা ভালনারেবিলিটি ডেভেলপ করে বা একটা সংবেদনশীলতা ডেভেলপ করে। যেহেতু এখানে ইমিউনিটিটা ইমব্যালেন্স হয়ে যায় এই হরমোনের তারতম্যের কারণে, সেই ক্ষেত্রে যদি তখন ওই মা, গর্ভবতী মা, কোনো ভাইরাস দিয়ে ইনফেকশন হয়, সেটা করোনা ভাইরাস অথবা ইনফ্লুয়েঞ্জা অথবা সাইটোমেগালো ভাইরাস অথবা হারপিস ভাইরাস, যত ধরনের ভাইরাসের কথা আমরা জানি, এই ভাইরাসে যখন মা আক্রান্ত হয়, তখন তার শরীরের ইমিউন সিস্টেম আর স্বাভাবিকভাবে কাজ করে না। সেই ক্ষেত্রে তার ইনফেকশন বেড়ে যায়, খুব বেশি পরিমাণে বেড়ে যায়, এবং অনেক অনেক ক্ষেত্রে সেই ইনফেকশনটা সরাসরি প্ল্যাসেন্টা বা গর্ভ ফুলে গিয়ে আক্রান্ত করে। এবং প্ল্যাসেন্টায় যখন সিভিয়ার ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয়, তখন কিন্তু গর্ভের শিশুটি আক্রান্ত হয়, গর্ভের শিশুর অনেক ধরনের সমস্যা হয়, যেটা নিয়ে আমি পরে কথা বলবো। তো এটা হচ্ছে একটা প্রধান কারণ, হরমোনাল ইমব্যালেন্স। আর দুই নম্বর আর একটা কারণ হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আমরা সবাই জানি যে পার্টিকুলারলি ভিটামিন ডিটা ইমিউনিটিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি থাকে, স্টাডিতে দেখা গিয়েছে যে তাদের কোভিডটা সিভিয়ার আকার ধারণ করার সম্ভাবনা বেশি যদি শরীরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়। মায়েদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে, কারণ শিশুটার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম লাগে তার বোনস, হাড় গঠনের জন্য। তখন মা আর এই এডিশনাল ভিটামিন ডিটা আর প্রোভাইড করতে পারে না। যদি এমন হয় যে মায়ের শরীরে ইমিউন ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তার করোনা ভাইরাস ইনফেকশনটা মারাত্মক আকার ধারণ করতে পারে। এবং এই কারণে আমরা বলি যে মায়েরা করোনা ভাইরাসে ভালনারেবল বা খুব রিস্ক গ্রুপ। এখন যদিও এটাকে হাই রিস্ক গ্রুপ বলে না, মাদেরকে এখন বলা হয় মডারেট রিস্ক গ্রুপ। সো দুটো প্রধান কারণ, হরমোনাল ইমব্যালেন্স অ্যান্ড ভিটামিন অ্যান্ড আদার মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। এই কারণেই মায়েদের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়া, এবং যদি সংক্রমিত হয় সেই করোনা ভাইরাস বা কোভিড রোগটি সিভিয়ার আকার ধারণ করার একটা সম্ভাবনা দেখা যায়। আচ্ছা,
ধন্যবাদ মেহেদি। এটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কথায় মনে পড়ছে যে আমাদের এই বাংলাদেশে কিন্তু সানলাইট খুব তীর্যকভাবেই পড়ে, এবং আমাদের কিন্তু আগে একটা ধারণা ছিল যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বোধহয় আমাদের এখানে এরকম না, কিন্তু রিসেন্টলি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু প্রচুর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পেশেন্ট আসছে, এবং গ্রামেও কিন্তু খুব অবাক কাণ্ড, বিশেষ করে যারা সারাদিন ওই যে বোরখা বা কাভার্ড হয়ে থাকে বা শহরে যারা এসি রুমে থাকে, এদের মধ্যে কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সির একটা বড় প্রবণতা দেখা যায়। জি। আমি এবার একটু মামুনের কাছে জানতে চাইবো যে মামুন, মা যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়, তখন নবজাতক যে শিশু হলো, সদ্য জন্ম নিল, সেই বাচ্চাকে নিয়ে মাকে কি কি করতে হবে? এবং এখানে আরেকটা ছোট্ট প্রশ্ন আমি সাথে করতে চাই, মা যদি কোভিড নেগেটিভ হয়, তাহলে কি বাচ্চার জন্মের সাথে সাথে কোভিড পজিটিভ হওয়ার কোনো সম্ভাবনা আছে? মামুন। আহ, প্রশ্নের দুটা দুটা অংশ, তাহলে আমি একটা একটা করে চিন্তা করি। প্রথম হচ্ছে যে মা যদি করোনায় আক্রান্ত হয় সেই ক্ষেত্রে আমি তার শিশুর ক্ষেত্রে কি ব্যবস্থা নেব সেটা। তো মা যদি করোনায় আক্রান্ত হয় সেই সমস্ত শিশুর, আমরা বলি যে যদি মায়ের করোনাটা শিশু জন্মের 14 দিন আগে এবং জন্মের 28 দিনের মধ্যে যদি মা করোনায় আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে নবজাতক শিশুর ভেতরেও ইনফেকশনের এটা আসতে পারে। এখন এখানে দুটো জিনিস থাকতে পারে। এক হচ্ছে, এখন পর্যন্ত যেটা প্রমাণিত না যে মা থেকে সরাসরি ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়ে শিশুতে করোনা আসলো কিনা এটা। আর আরেকটা হচ্ছে ওর মানে ক্রস ইনফেকশন বা নোজোকোমিয়াল ইনফেকশন আমরা যেটা বলি, যে পরবর্তীতে যে কোনো ভাবে এই ইনফেকশনটা কি তার ভেতরে আসলো কিনা। তো তাহলে আমরা প্রথম অংশটাতে যদি থাকি যে মা থেকে কি শিশুতে আসতে পারে কিনা, আমি জাস্ট গ্রসলি এই জিনিসটা নিয়ে কথা বলবো, কারণ ডক্টর মহিদি উনি এই ব্যাপারে আরো এক্সপার্ট, কাজে উনি হয়তো আমাদেরকে আরো ভালো ব্যাখ্যা দিবেন। কিন্তু আমরা যতগুলি সায়েন্টিফিক গবেষণা দেখলাম বা সায়েন্টিফিক পেপার এখন পর্যন্ত যতগুলি পাবলিশড যা কিছু আছে, চাইনিজ কিছু ডাটা, তারপর আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের যে জার্নাল, তারপর অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি জার্নালে বেশ কিছু আর্টিকেল পাবলিশ হয়েছে। ওখানে ওরা দেখানোর চেষ্টা করেছে, যেমন চাইনিজ স্টাডিতে ওরা যে কয়টা নবজাতক বাচ্চার ভেতরে করোনার সংক্রমণ দেখতে পেয়েছে, আহ, ওরা স্টাডি করে দেখেছে যে এই বাচ্চাগুলি বেশিরভাগই সিজারিয়ান সেকশন, তার মানে ডেলিভারির প্রক্রিয়ার সময় যে মা থেকে বাচ্চাতে ট্রান্সমিশনের যে ব্যাপারটা, সেটা এখানটার সম্ভাবনা কম ছিল। ওদেরকে আলাদা রাখা, আইসোলেটেড রাখা হয়েছিল, যেটা প্রমাণ করে যে ক্রস অন্য কোনো ভাবে ইনফেকশনটা ওদের ভেতরে আসেনি। মায়ের থেকে ওকে ব্রেস্ট ফিডিং ও করতে দেয়া হয়নি। তো এখান থেকে একটা ধারণা করা হচ্ছিল যে হয়তো ভার্টিক্যাল ট্রান্সমিশন থাকতে পারে। আবার আরো বেশ কিছু স্টাডি যেগুলি দেখিয়েছে যে, যেমন অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি জার্নালে, যেটা ওরা প্রায় 324টা প্রেগনেন্ট মা নিয়ে কাজ করেছে, এবং ওরা দেখিয়েছে যে মাত্র 3জন নবজাতক বাচ্চার ভেতরে করোনার সংক্রমণ তারা দেখতে পেয়েছে। তার মানে বেসিক্যালি মা করোনা যদি পজিটিভও থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার ভেতরে নবজাতক বাচ্চাতে করোনার সংক্রমণের হার কিন্তু কম। সেই তুলনায় আমরা যেটা দেখতে পাই যে আহ মানে এমনি এই মা থেকে এই করোনা পজিটিভ মা এখান থেকে বাচ্চা পজিটিভ হওয়ার থেকে বরং করোনা নেগেটিভ মা, তাদের ক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশের যে এক্সপেরিয়েন্স, বিশেষ করে আমাদের ঢাকা শিশু হসপিটালে আমাদের প্রচুর নবজাতক বাচ্চাকে আমরা করোনা পজিটিভ পেয়েছি, এবং সেই ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে যে মা পজিটিভ ছিল সেরকম না। তার মানে আশেপাশে থেকেও এই ইনফেকশন ওদের ভেতরে আসার একটা সুযোগ আছে। এটা বাইরের স্টাডিগুলি যেমন বলেছে যে বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 68%, ওদের একটা স্টাডিতে দেখিয়েছে যে মা পজিটিভ ছিল 68%-এ এই করোনা পজিটিভ নবজাতক বাচ্চার ক্ষেত্রে, মা বাবা দুজন পজিটিভ ছিল 20%-এর ক্ষেত্রে, এবং কেয়ার গিভার যারা বা গ্র্যান্ড প্যারেন্ট এরকম ছিল 12% ক্ষেত্রে। আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে জিনিসগুলি টোটালি আলাদা। মা পজিটিভ এবং বাচ্চা পজিটিভ, এর থেকে আমরা দেখতে পাচ্ছি যে অন্য কোনো উপায়ে ইনফেকশনটা তাদের ভেতরে এসেছে। যেমন আমাদের হসপিটালে যে বাচ্চাগুলিকে আমরা করোনা পজিটিভ পেয়েছি, তার বেশিরভাগই কিন্তু করোনা সাসপেক্ট করে আমাদের হাসপাতালে আসেনি।
তারা এসেছে অন্য কোনো সমস্যা নিয়ে, ডেলিভারি রিলেটেড কোনো কমপ্লিকেশন, ইনফেকশন বা অন্য সিমটম গুলি নিয়ে, অথবা সার্জিক্যাল কিছু পেশেন্ট হসপিটালে ভর্তি হয়েছে, তখন তাদের কিছু লক্ষণে আমাদের কাছে মনে হয়েছে যে এটা করোনা হতে পারে। তো সেই ক্ষেত্রে তখন তাদেরকে পরীক্ষা করে আমরা দেখতে পেলাম যে তারা করোনা পজিটিভ। এখন আমি প্রথম থেকে যদি চিন্তা করি যে মা করোনা পজিটিভ, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, বা তখন বাচ্চাকে মা যদি করোনা পজিটিভ হয় সেই ক্ষেত্রে আমাকে বাচ্চাকে পরীক্ষা করতে হবে। এবং পরীক্ষা করার জন্য সবচেয়ে আমরা যেটা টাইম করি যে 24 ঘন্টা বয়স, অথবা 24 ঘন্টা বয়সে যদি আমার করোনা টেস্টটা নেগেটিভ থাকে সেই ক্ষেত্রে 48 ঘন্টাতে আমি আরেকবার এটা রিপিট করব। বা যদি বাচ্চা অ্যাসিম্পটোমেটিক থাকে, মানে বাচ্চার কোনো লক্ষণ নাই, সেই ক্ষেত্রে আমি যখন বাচ্চাকে ছুটি দিব 48 ঘন্টা বয়সে, ওই সময় আমি একবারই টেস্টটা করতে পারি। তার মানে প্রথম টেস্ট আমি যদি করি, সেটা যদি নেগেটিভ আসে তাহলে আমাকে 48 ঘন্টা আরেকবার টেস্টটা করতে হবে। আর একবারেই যদি বাচ্চার মধ্যে কোনো সিমটম না থাকে তাহলে আমি একবারেই তাকে 48 ঘন্টা বয়সে ছুটি যখন দিব তখন আমি করোনা টেস্ট করে নিতে পারবো। আর যদি কোনো মায়ের, যেটা আমি বললাম যে মায়ের যদি করোনা বাচ্চা ডেলিভারি হওয়ার 14 দিন আগে থেকে শুরু করে বাচ্চা ডেলিভারি হওয়ার 28 দিনের মধ্যে যদি মা করোনায় আক্রান্ত থাকে, এরকম কোনো নবজাতক যদি আমাদের কাছে আসে, তখন আমরা নবজাতককে করোনা পরীক্ষা করব। সে যখন বা যে বয়সে আসুক সেটা আমাদের এর মধ্যে পড়বে। এটা। আচ্ছা, ধন্যবাদ মামুন। মেহেদীকে আমরা জানি যে মেহেদী গবেষণা করছে অলরেডি প্লাসেন্টার উপরে করোনা ভাইরাসের বিভিন্ন রকম ইফেক্ট নিয়ে। তো সেইখান থেকে জানতে চাই যে গর্ভাবস্থায় মা এবং নবজাতকের উপর করোনা ভাইরাসের যদি সংক্রমণ হয় সেটা কি ধরনের খারাপ প্রভাব ফেলতে পারে? মেহেদী। প্রাথমিকভাবে যখন প্রথম এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা দেখা দিল চায়নাতে, তখন তারা দেখতে পেল যে তাদের একটা ছোট্ট স্টাডি 33 জন গর্ভবতী মা যারা করোনা কোভিডে আক্রান্ত ছিল, মাইল্ড টু সিভিয়ার কোভিডে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের বাচ্চাদের প্রায় 9% বাচ্চা বা 9% বাচ্চা জন্মের পরে তারা করোনা পজিটিভ ছিল। কিন্তু ওই দুই ক্ষেত্রে দেখা যায় যে মায়ের মৃত্যু হার অথবা বাচ্চার কোনো ইমিডিয়েট কোনো ক্ষতিকর প্রভাব তেমন পরিলক্ষিত ছিল না। ঠিক একইভাবে দেখা যায় যে নিউ ইয়র্কে যখন মার্চ এপ্রিল মে এই সময়টা খুব খারাপ অবস্থা ছিল, তখন যতগুলো পেশেন্ট তাদের ভর্তি হচ্ছিল নিউ ইয়র্ক হসপিটালগুলোতে, ওইখানে একটা গবেষণায় দেখা যায় যে প্রায় 14% ভর্তি মায়েরা যারা ডেলিভারির জন্য ভর্তি হয়েছিলেন তারা কিন্তু 14% করোনা পজিটিভ ছিল। এবং মজার ব্যাপার ছিল যে এই এদের ভিতরে প্রায় 90 এর উপরে 95%ই ছিল অ্যাসিম্পটোমেটিক। এবং পরবর্তী দেখা যায় যে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় অথবা ডেলিভারি সম্পন্ন হয় তখন কোনো সিভিয়ারিটি বা খারাপ কোনো কিছু পরিলক্ষিত হয় নাই। তো যখন এরকম করোনা মহামারী শুরুর 3-4 মাস অতিবাহিত হলো, তখন কিন্তু আস্তে আস্তে যে ভয়টা প্রথমে কাজ করছিল যে করোনা ভাইরাস সম্ভবত শিশুর ক্ষেত্রে খুব বাজে একটা প্রভাব ফেলবে অথবা প্রেগন্যান্সিতে খুব খারাপ একটা প্রভাব ফেলবে, সেটা আস্তে আস্তে কমে আসলো। তার কারণ আমি বলি, যখন প্রথম দিকে এই মায়েদেরকে বা প্রেগন্যান্সির সময় মায়েদেরকে হাই রিস্ক গ্রুপে রাখা হয়েছিল, মানে মাদেরকে বলা হতো হাই রিস্ক গ্রুপ, যেমন ওবেসদেরকে বলা হয় হাই রিস্ক, অথবা অন্যান্য মরবিডিটি যাদের আছে তাদেরকে যেমন হাই রিস্ক গ্রুপে ফেলা হয়, ঠিক একইভাবে মায়েদেরকেও ওই হাই রিস্ক গ্রুপে রাখা হতো। কিন্তু এখন যদি আপনি রয়্যাল কলেজ অফ অবস অ্যান্ড গাইনি সাজেশন দেখেন অথবা এনএইচএস এর সাজেশন দেখেন বা ইনস্ট্রাকশন দেখেন, তারা কিন্তু এই গ্রেডিংটাকে এক স্তর নিচে নামিয়ে ফেলেছে। এখন তারা বলছে যে আসলে কোভিড মায়েরা মডারেট, প্রেগনেন্ট ওমেনরা, গর্ভবতী মহিলারা মডারেট রিস্ক, তার মানে তারা আর হাই রিস্কে নাই। এটা কেন এখন মডারেট বলছে? তারপর তারা বলছে যে মডারেটলি ক্লিনিক্যালি রিস্ক। তারা বলছে যে যেহেতু আমাদের বেশ কিছু স্টাডি অলরেডি হয়েছে এবং এই স্টাডি থেকে দেখা যায় যে শিশু মৃত্যুর হার খুব বেশি না, অথবা এই যে একটু আগে ডক্টর আব্দুল্লাহ মামুন ভাই বললেন যে ভার্টিক্যাল ট্রান্সমিশন, অথবা গর্ভাবস্থায় মায়ের শরীর থেকে ইনফেক্টেড মায়ের শরীর থেকে শিশুতে, গর্ভের শিশুতে যে ইনফেকশন যে ট্রান্সমিশনটা, এটা অনেকটা কম। এবং
এখন পরিষ্কারভাবে বলা হয়েছে যেসব ভার্টিক্যাল ট্রান্সমিশন নিয়ে বাচ্চা ভূমিষ্ঠ হয় তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তার মানে ভার্টিক্যাল ট্রান্সমিশন ইমিডিয়েটলি তেমন কোনো খারাপ প্রভাব ফেলে নাই। সো আশার বাণী হচ্ছে যে এখন আর করোনা ভাইরাস মায়েদের জন্য ওই প্রথম দিকে যতটা ভাবা হতো ক্ষতিকর, এখন কিন্তু অতটা ক্ষতিকর ভাবা হয় না। তার একটা সবচেয়ে বড় একটা বেসিস হচ্ছে 2-3 মাস আগে একটা স্টাডি হয়েছিল ইউকেতে। সেখানে প্রায় 427 জন কোভিড আক্রান্ত মায়ের উপর একটা 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 স্টাডি করা হয়। সেই স্টাডি খুবই একটা সিস্টেমেটিক স্টাডি। সেক্ষেত্রে যখনই মা ভর্তি হয় হসপিটালে তাদেরকে সংক্রমণটা আগে আইডেন্টিফাই করা হয়, সবাই ইনফেক্টেড। সো 427 জনের 27 জনের উপর যে গবেষণা, তা থেকে দেখা যায় যে ভার্টিক্যাল ট্রান্সমিশন খুবই কম, এটা প্রায় 2%, খুব একটা বেশি না। এবং যেসব মায়ের থেকে বাচ্চার শরীরে করোনা বিস্তার লাভ করেছে তারা কিন্তু কয়েকদিনের ভিতরে আবার সুস্থ হয়ে গেছে। আর মায়ের মৃত্যু হার ছিল মাত্র 1%, তার মানে কোভিড মায়ের যারা, তাদের মৃত্যু হার ছিল 1%, যেটা কিন্তু নর্মালি ইউকেতে মৃত্যু হার ওই টাইমটায় ছিল প্রায় 5 থেকে 12%, তার মানে মৃত্যু হার ছিল খুব বেশি। সেক্ষেত্রে মায়ের মৃত্যু হার ছিল অনলি 1%। তো সেক্ষেত্রে দেখা যায় যে মারা অতটা ভালনারেবল না। আরেকটা জিনিস দেখা যায় যে ভার্টিক্যাল ট্রান্সমিশন প্রথম দিকে যতটা ধারণা করা হতো সেক্ষেত্রে ভার্টিক্যাল ট্রান্সমিশনটা একটু কম। আবার প্রথম দিকে একটা কনফিউশন ছিল যে তারা প্রথমে ভাবতো, সায়েন্টিস্টরা ভাবতো যে ভার্টিক্যাল ট্রান্সমিশন অ্যাকচুয়ালি হয় না। সো ওভারঅল এটা দেখা যাচ্ছে যে এই এই স্টাডিতে আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রিটার্ম ডেলিভারি। তার মানে প্রিম্যাচিউর বেবি জন্ম হওয়ার একটা প্রবণতা প্রায় 22%। তার মানে প্রতি 5 জনে একজন কোভিড মার যে ডেলিভারি হয়েছিল সেটা ছিল প্রিটার্ম। সেই প্রিটার্মটা ছিল আবার 32 উইকস, তার মানে হাইলি প্রিটার্ম বেবি। এবং ওই প্রিটার্ম থেকে মৃত্যুর হার অত না থাকলেও ওই প্রিটার্ম বেবিদেরকে আবার বেশিরভাগই আপনার নিওন্যাটাল আইসিইউতে নিতে হয়েছিল। তার মানে মৃত্যু হার কমে আসছিল, তার পিছনে একটাই কারণ ছিল যে যখন ডেলিভারি হয়েছে তাদেরকে স্পেশাল সাপোর্ট দেওয়া ছিল প্রথম থেকেই। যেমন নিওন্যাটদেরকে আইসিইউতে ট্রান্সফার করা হয়েছে, বেশিরভাগ নিওন্যাট যারা আপনার প্রিটার্ম বেবি ছিল, তার মানে আর্লি জন্ম নিয়েছিল, তাদেরকে কিন্তু ম্যানেজ করা হয়েছে খুব ভালোভাবে। এই কারণেই কিন্তু মৃত্যু হারটা কমে আসছিল, কিন্তু প্রিটার্ম বেবি হওয়ার সম্ভাবনা বেশি। ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন যেটাকে বলে, যে অনেক সময় প্ল্যাসেন্টাতে যদি ইনফেকশন হয় সেই ক্ষেত্রে একটা ইনফ্লামেশন হয় প্ল্যাসেন্টার ভিতরে। ওই ইনফ্লামেশনের কারণে যদি ভাইরাস বাচ্চার শরীরে নাও যায়, শুধুমাত্র ওই প্ল্যাসেন্টার ইনফ্লামেশনের কারণে বাচ্চার গ্রোথ কমে যেতে পারে, যেটাকে বলা হয় ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। সেটা কিন্তু খুব একটা বেশি পরিলক্ষিত হয় নাই। আর জন্মের পরপরই মাসখানিকের ভিতরে তেমন কোনো ইমিডিয়েট ক্ষতিকর প্রভাবও পরিলক্ষিত হয় নাই এই নবজাত শিশুদের। আমরা বলতে পারি না যে কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট হবে কিনা আফটার 5 ইয়ার্স, এটা কিন্তু আমরা এখন বলতে পারি না। যেমন সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন অথবা হারপিস ভাইরাস ইনফেকশন অথবা আমরা যেটাকে বলি জিকা ভাইরাস ইনফেকশন, এই ক্ষেত্রে মায়েদের যখন এই ভাইরাসের ইনফেকশন গুলো হয়, আমরা কিন্তু জানি যে এই ধরনের বাচ্চাদের একটা নিউরোলজিক্যাল ডেফিসিট হতে পারে তাদের আফটার 5 ইয়ার্স, আফটার 4 ইয়ার্স। সেই ক্ষেত্রে করোনা ভাইরাস কি ওইরকম কোনো খারাপ প্রভাব ফেলে কিনা এটা এখনো আমরা জানি না, কারণ মাত্র 6 মাস হয়েছে এই মহামারী। সো আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। যেহেতু আমরা এটা জানি না যে বাচ্চাদের একটা ডিস্ট্যান্ট রিমোট কোনো ক্ষতিকর প্রভাব পড়ে কিনা, যেহেতু এটা আমরা জানি না, সেহেতু আমাদেরকে অবশ্যই সতর্ক অবস্থা অবলম্বন করতে হবে, যেন আমরা ঠিক মতো অ্যাসেস করি মায়েদেরকে যে তাদের করোনা ইনফেকশন হয়েছে কিনা। এবং একটু আগে যে ডক্টর আলমন ভাই বললেন যে তার 24 অথবা 48 আওয়ার্স অথবা 36 আওয়ার্স তারা যে অ্যাসেস করে যে বাচ্চারও করোনা ইনফেকশন কিনা, এগুলো আসলে রুটিনলি এখন করা হচ্ছে সব জায়গায়। ইউকেতে আগে মায়েদেরকে করোনা টেস্ট করা হতো না, এখন রুটিনলি যেই আসুক হসপিটালে ডেলিভারির জন্য তাদেরকে রুটিনলি মায়েদেরকে করোনা টেস্ট করা হয়। এবং পজিটিভ মায়েদের যখন বেবি জন্ম নেয় তাদেরকেও করোনা টেস্ট করা হয়, এবং অন্যান্য দিকটাও তাদের নজরদারির ভিতর রাখা হয়, কারণ এগুলো সবই এখন স্টাডির ভিতরে আছে। সো যেটা এখন একটা আশার বাণী,
যেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যেতটুকু জানি এবং অন্যান্য এনএইচএস গাইডলাইন অথবা রয়্যাল কলেজ অফ অপস গাইনোকোলজি তাদের যে গাইডলাইন, তারা বলছে যে শিশু মৃত্যুর হার কম, ইমিডিয়েটলি হার্মফুল ইফেক্ট বাচ্চার প্রতি কম, মায়ের মৃত্যু হার কোভিড থেকে কম, যতটা আমরা ধারণা করেছিলাম তা না, এবং ভার্টিক্যাল ট্রান্সমিশন কিন্তু আসলে ওই দুই জায়গায় বলেছে যে হয়। সো দেয়ার ইজ এ চান্স অফ ভার্টিক্যাল ট্রান্সমিশন, কম কিন্তু হয়। ইউকেতে যে স্টাডিতে কিন্তু 6% পজিটিভ রেজাল্ট আসছে, তার মানে কোভিড মায়ের থেকে 6 ভাগ, শতকরা 6 ভাগ বাচ্চা, জন্ম নেওয়া বাচ্চাই ছিল করোনা পজিটিভ, যে ক্ষেত্রে চায়নারা পেয়েছিল 9%। সো এটাই হচ্ছে আমাদের এখন পর্যন্ত জানা, যে অতটা খারাপ না, ইমিডিয়েটলি আমরা অতটা কোভিড অতটা খারাপ না যতটা অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। মামুন, আমি যেটা জানতে চাইবো, মেহেদি বলছিল যে প্রি টার্ম ডেলিভারির চান্সটা এখন অনেক বেড়ে যাচ্ছে। তো মামুনের কিন্তু আমরা জানি যে নিওন্যাটোলজিতে কাজ করার দেশে বিদেশে দীর্ঘ অভিজ্ঞতা আছে এবং নিওন্যাটাল আইসিইউতে অনেক দিন ধরেই মামুন কাজ করছেন। তো আমি বাংলাদেশে এই প্রিটার্ম বেবি হওয়ার চান্স কি আগের থেকে এখন বেড়ে যাচ্ছে? এরকম কি কিছু আপনারা বাংলাদেশের ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখছেন? এটা জানবো। আর এই বাচ্চাগুলোকে কি ব্রেস্ট ফিডিং করাতে পারবে, যেটা কমন প্রশ্ন আর কি, মারা জানতে চাই। এই দুটো প্রশ্ন। আচ্ছা, তাহলে প্রথম থেকে শুরু করি। ডাক্তার মেহেদি খুব সুন্দর করে বলেছেন ওনাদের স্টাডি গুলির কথা। একটা চাইনিজ স্টাডি আছে, ওরা প্রি ম্যাচিওর ডেলিভারির ইনসিডেন্স আরো বেশি বলেছে, ওখানে 47% ছিল, তারপর কিছু মিসক্যারেজ ছিল এরকম। এমনকি ওদের স্টাডিতে জন্ম হয়েছিল 28 সপ্তাহ থেকে, বাচ্চার জন্ম শুরু হয়েছিল। তো 28 সপ্তাহ থেকে ডেলিভারি খুব বেশি প্রিম্যাচিওর না, আরো প্রিম্যাচিওর বাচ্চা ডেলিভারি হওয়ার সুযোগ থাকে। যদিও আমাদের দেশে 28 উইকস খুবই কম সময়, কিন্তু বাইরের দেশগুলিতে কিন্তু 24 উইকস, এমনকি অনেক দেশ 20 উইকস থেকেও আপনার বাচ্চাগুলিকে সাপোর্ট দেওয়া শুরু করে। তো ওদের ওদের ক্ষেত্রে, ওদের স্টাডিগুলির ক্ষেত্রেই মনে হচ্ছিল যে প্রিম্যাচিউরিটি সংখ্যা বাড়ছে। নর্মালি বাংলাদেশে কিন্তু অ্যারাউন্ড 30% প্রিম্যাচিউর বা 33% এরকম আমাদের ইনসিডেন্স। আমরা যে এই সময়টাতে অনেক বেশি প্রিম্যাচিউরিটি পাচ্ছি এরকম না, অন্য সময়ের মতোই, আলাদা কোনো আমাদের দিক থেকে মনে হয়নি এটা। আর এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, প্রথম থেকে যদি ব্যাপারটা চিন্তা করি যে যদি মা করোনা পজিটিভ হয়, তাহলে আমি এই বাচ্চাটার ব্যাপারে কি চিন্তা করব সেটা প্রথম দিকে যেমন চিন্তা করা হচ্ছিল যে মা যদি করোনা পজিটিভ হয় তাহলে বাচ্চাটাকে আমরা কোথায় রাখবো, বা বাচ্চা যদি আপনার অসুস্থ থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব। তাহলে এই জিনিসগুলিকেও আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। বাচ্চা যদি টোটালি অ্যাসিম্পটোমেটিক থাকে, তাহলে বাচ্চাকে নিয়ে অত দুশ্চিন্তা করার কিছু নাই, ও হয়তো একটা আইসোলেটেড জায়গাতে আমরা তাকে রাখতে পারি, মায়ের কাছাকাছি। যদি সেরকম সুযোগ না থাকে তাহলে আমরা মায়ের সাথেই রাখতে পারি, তবে সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে মা থেকে ওর দূরত্ব যেন অন্তত পক্ষে 6 ফিট দূরত্ব সে থাকে। মা এই সমস্ত বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে পারবে, শুধু ব্রেস্ট ফিডিং না, যেমন এই প্রিম্যাচিওর বাচ্চার ক্ষেত্রে যে কথাটা এসেছে, দুটা জিনিস, একটা ব্রেস্ট ফিডিং আর একটা হচ্ছে যে আমরা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট বা ক্যাঙ্গারু মাদার কেয়ারের ব্যাপারে এই বাচ্চাগুলির ক্ষেত্রে খুব কনসার্ন। সেই ক্ষেত্রে রিকমেন্ডেশন হচ্ছে ব্রেস্ট ফিডিংও করানো যাবে এবং স্কিন টু স্কিন কন্ট্যাক্ট বা ক্যাঙ্গারু মাদার কেয়ারও আমরা কন্টিনিউ করব আমাদের দেশের প্রেক্ষিতে। WHO বা অন্যান্য রিকমেন্ডেশন যেটা আসছে, আমাদের দেশের রিকমেন্ডেশনে সেরকম। তো তবে খেয়াল রাখতে হবে যে ব্রেস্ট ফিডিং করানোর সময় মা যেহেতু করোনা পজিটিভ, বাচ্চা যদি করোনা নেগেটিভও হয়, সেই ক্ষেত্রে মা ব্রেস্ট ফিড করাতে পারবে, কারণ ব্রেস্ট মিল্ক দিয়ে করোনা ট্রান্সমিশন হয় এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু মা থেকে বাচ্চাতে ট্রান্সমিশনের সুযোগ কিন্তু সব সময়ই থাকছে, কারণ এটা যদি আমি রেসপিরেটরি ড্রপলেট দিয়ে ইনফেকশনটা ছড়াই, সেই ক্ষেত্রে মা যখন হাঁচি কাশি দেবে বা মা হাঁচি কাশি দেওয়ার সময় যদি সে স্বাভাবিক যে নিয়মগুলি আমরা পালন করতে বলি সেটা যদি সে না করে, সে মুখে হাত দেয়, সেই হাত দিয়ে বাচ্চাকে ধরে বা যেখানে বাচ্চা থাকছে সেই সারফেস গুলিতে মার কন্টাক্টে আসে, আলটিমেটলি সেখান থেকে বাচ্চার ভেতরে ইনফেকশন ছড়ানোর সুযোগ থাকছে।
বা এখন পর্যন্ত আমরা যতগুলি বাচ্চাকে পেয়েছি বা বেশিরভাগ স্টাডি করোনা পজিটিভ যে নবজাতক গুলিকে পেয়েছে, তারা কিন্তু এই ধরনের সাসপিশনই তাদের বেশি যে ভার্টিক্যাল ট্রান্সমিশনের থেকে এই ক্রস বা ড্রপলেট ইনফেকশন থেকে হয়তো বাচ্চাগুলি সংক্রমিত হয়েছে। তো সেই ক্ষেত্রে মাকে এই ব্যাপারটাতে খুব কনসার্ন থাকতে হবে। যদি মায়ের কাছে বাচ্চা থাকে তাহলে একটা নির্দিষ্ট দূরত্বে তাকে রাখতে হবে। শুধু ব্রেস্ট ফিডিং এর সময়ই মা তাকে তার কাছে যাবে। মা মাস্ক পরা থাকবে। মা নিয়মিত হাত ধোয়ার যে যেটা আমরা বলি যে 20 সেকেন্ড করে সাবান অথবা যে কোনো দিয়ে হাত পরিষ্কার করার যে ব্যাপারটা সেটা থাকবে। হাঁচি কাশি দেওয়ার সময় যে নিয়মগুলি মানতে হয় সেটা মানতে হবে। তারপরে পরিষ্কার ভাবে বাচ্চাকে মা কোলে নিয়ে পরিষ্কার কাপড় পরে তারপর দুধ খাওয়াবে। এখন যদি দুধ খাওয়ানোর সময় মার হাঁচি পায় তাহলে সেই ক্ষেত্রেও তাকে খুবই সাবধানে কাজ করতে হবে, কারণ বাচ্চা দুধ খাচ্ছে ওই সময় সে সমানে হাঁচি দিচ্ছে, কাশি দিচ্ছে, তাহলে কিন্তু বাচ্চা সংক্রমিত হওয়ার সুযোগ থাকবে। মাস্ক পরা থাকার পরেও এই ঘটনাগুলি ঘটতে পারে। কাজে এই ব্যাপারগুলিতে মাকে খুব সাবধানে ওই সময়টা যদি মা ব্রেস্ট ফিডিং করায় তাহলে তাকে খুব যত্নের সাথে এই কাজগুলি করতে হবে। আর প্রিম্যাচিওর বাচ্চার ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাহলে আমি যদি তাকে ক্যাঙ্গারু মাদার কেয়ার বা স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখি, যেটা তার আউটকামে ভালো রেজাল্ট আসবে। এই জিনিসগুলি আমাদের এর মধ্যে চিন্তার মধ্যে রাখতে হবে। মাকে সাহায্য করার জন্য হয়তো কেয়ার গিভার একজন থাকতে পারে, যদি সে থাকে তাকে প্রপার মাস্ক পরা বা এগুলি মানতে হবে। মা যে জায়গাগুলিতে পরবর্তীতে বাচ্চা ব্রেস্ট ফিডিং করানোর জন্য যে জায়গাগুলি টাচ করবে সেগুলি পরে সুন্দর করে মুছে ফেলতে হবে। যে নিয়মগুলি আমরা এখন পর্যন্ত জানি সঠিকভাবে সেগুলি পালন করতে হবে। যদি এভাবে করা সম্ভব হয় তাহলে হয়তো মা থেকে বাচ্চাতে সংক্রমণটা ছড়াবে না। আবার যদি বাচ্চাতে সংক্রমণ হয়েই যায় সেই ক্ষেত্রে আমরা আমরা আমাদের এখন পর্যন্ত যতটুকু অভিজ্ঞতা বা বাইরের স্টাডিগুলি যতটুকু বা ডাক্তার মেহেদী যতটুকু বললেন তাতে দেখা যাচ্ছে যে বাচ্চাতে কিন্তু সিমটম বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসিম্পটোমেটিক। যদি সিমটম প্রডিউস করেও বা লক্ষণ প্রকাশ পায়ও সেই ক্ষেত্রে দেখা যায় যে লক্ষণগুলি খুব মারাত্মক না। তবে যেমন একটা বাচ্চা যদি প্রিম্যাচিউর হয়, আইইউজিআর হয়, তার নিজেরই কিছু কমপ্লিকেশন থাকতে পারে, সে নিজেই ভালনারেবল। সেই ক্ষেত্রে কিন্তু তার যদি করোনা পজিটিভ থাকে সে তখন অন্য যে কোনো নবজাতক বাচ্চার থেকে তার অবস্থার অবনতি যে কোনো সময় ঘটতে পারে। তো যদি বাচ্চা সিমটোমেটিক থাকে, যে বাচ্চাতে করোনার লক্ষণ বা আমরা ধারণা করছি যে বাচ্চা অসুস্থ, তার কিছু লক্ষণ প্রকাশ পাচ্ছে, সেই ক্ষেত্রে বাচ্চাকে প্রপার জায়গাতে নিতে হবে, মানে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেই ক্ষেত্রে আমরা তাকে কোভিড ডেডিকেটেড কোনো হাসপাতালে, যদি পেডিয়াট্রিক ইউনিট থাকে সেখানটায় পাঠাতে পারি। যদি সেই সুযোগ না থাকে তাহলে এখন পর্যন্ত রিকমেন্ডেশন হচ্ছে আমরা এনআইসিইউ তে আলাদাভাবে তাকে রাখতে পারবো। আলাদাভাবে বলতে বোঝাচ্ছে যে আলাদা কোনো একটা ঘরে। যদি সেটা সুযোগও না থাকে তাহলে অন্য বাচ্চারা যে ঘরটাতে থাকছে সেখানে তাকে রাখা যাবে, তবে অন্য বাচ্চার থেকে তার ডিস্টেন্স 6 ফিটের বেশি থাকতে হবে। সেখানটা আলাদা একটা আইসোলেটেড এরিয়াতে আমরা তাকে রেখে তার চিকিৎসাগুলি করব। এবং করোনার যে সিমটম গুলি নিয়ে বাচ্চারা আমাদের কাছে আসছে বা এখন পর্যন্ত যে ধরনের সিমটম পাওয়া গেছে সেগুলি কিন্তু বাচ্চাদের অন্য যে ইনফেকশন গুলি আমরা পাই তার সাথে অনেকটা সিমিলারিটি থাকে। কাজেই বাচ্চা করোনা পজিটিভ যতক্ষণ পর্যন্ত আমি কনফার্ম করতে না পারছি ততক্ষণ আমাকে অন্য ইনফেকশন গুলির ব্যাপারেও আমাকে চিন্তার মধ্যে রাখতে হবে যে ও অন্য অন্য জীবাণু দিয়েও সে আক্রান্ত হতে পারে। কাজে সেই ব্যাপারেও খেয়াল রাখতে হবে এবং সঠিক চিকিৎসা দিতে হবে। এবং সঠিক চিকিৎসা দিলে, যেটা ডাক্তার মেহেদিও বললেন যে ওনাদের চিকিৎসা ব্যবস্থা তো আমাদের থেকে অনেক উন্নত, কাজেই ওনারা যেটা দেখতে পেয়েছেন আমাদের এখানেও আমাদের বাচ্চাদের ভেতরে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাটলিস্ট আউটকাম খুব খারাপ না। বিশেষ করে নবজাতক এবং শিশু বাচ্চাদের ভেতরে আমাদের যতটুকু অভিজ্ঞতা, যে ঠিক মতো বা সময় মতো যদি তাকে সঠিক জায়গাতে চিকিৎসার ব্যবস্থা করা হয়, যেগুলি বেশি অসুস্থ বাচ্চা তাদের আউটকাম ভালো। যাক, এটা শুনে আসলেই আশ্বস্ত লাগছে যে বাচ্চাদের আউটকাম ভালো। এবার আমি একটু মেহেদীর কাছে জানতে চাইবো যে ডক্টর মামুন বলছিলেন যে মায়ের কাছ থেকে তো বাচ্চা নবজাতক সংক্রামিত হতে পারছে, তো গর্ভস্থ অবস্থায় কি বাচ্চা সংক্রামিত হতে পারে? এটা একটা। আর মা গর্ভস্থ অবস্থায় যখন সংক্রামিত হচ্ছে এর এগেনস্টে আমরা কি কোনো প্রিভেন্টিভ বা প্রিকশন কোনো মেজারমেন্ট কি আগে থেকে নিতে পারি কিনা?
আচ্ছা, সো গর্ভবতী হ্যাঁ, সো গর্ভবতী মায়ের থেকে গর্ভজাত শিশুতে ভাইরাস ইনফেকশন হতে পারে কিনা, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। ডক্টর মামুন ভাই অলরেডি বলেছেন তার প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কয়েকটি দেশের এক্সাম্পল দিয়েছি যে চায়নায় যেটা দেখাচ্ছিল 9% ইনফেকশন হয়, এবং ইউকেতে যেটা একটা ভালো একটা স্টাডি বিএমজেতে তারা পাবলিশ করেছে জুনে, সেখানে তারা দেখিয়েছে যে 6% 6% যে ইনফেকশন তারা পেয়েছে তার ভিতরে অর্ধেকই ছিল ভার্টিক্যাল ট্রান্সমিশন, যেটা ভাবা হচ্ছে। তার মানে প্রায় 2.5 থেকে 3% ইনফেকশন ছিল আসলে ধারণা করা হচ্ছে যে সরাসরি মায়ের থেকে গর্ভজাত শিশুতে ভাইরাসটা ছড়িয়েছে। এছাড়া কিছু সায়েন্টিফিক স্টাডি হয়েছে, যেমন তারা সরাসরি খুব যেটাকে বলা হয় এলাবোরেটলি স্টাডি করেছে কিছু চাইনিজ সায়েন্টিস্ট। তারা দেখিয়েছে বিভিন্ন রকমের আইজিএম এন্ড বিভিন্ন রকমের পিসিআর এগুলো করে তারা দেখিয়েছে যে আসলে ইট ইজ ট্রু, ভার্টিক্যাল ট্রান্সমিশন ইজ ট্রু, বাট এটা রিলেটিভলি লো, এবং এটা অতটা হার্মফুল না, এখনকার গাইডলাইন অনুযায়ী অতটা হার্মফুল না, অতটা খারাপ না, এত বেশি মানে উদ্বিগ্ন হওয়ার, মায়েদের জন্য উদ্বিগ্ন হওয়ার তেমন কোনো কারণ নেই। বাট একটা বাচ্চা যদি প্রিম্যাচিউরি জন্ম নেয় তার আরো অনেক অ্যাসোসিয়েটেড প্রবলেম থাকে। এটা শুধুমাত্র যে তার ইনফেকশন তা না, তার আরো অনেক প্রবলেম, যেটা অলরেডি ডক্টর মামুন সাহেব বিশদভাবে বলেছেন যে তাদের আলাদা সাপোর্ট লাগবে, এবং সেই ক্ষেত্রে একজন নিওনেটোলজিস্ট ডিসিশন নিবে যে আসলে তাকে কি মায়ের কাছে রাখবে নাকি সেপারেট করে নিবে, অথবা তার আর কি কি সাপোর্টিভ ট্রিটমেন্ট লাগবে। একটা হচ্ছে যে প্রিভেন্ট করা যায় কিনা। হ্যাঁ, একজন মা, কোভিড মা, একবার যদি সে ইনফেক্টেড পজিটিভ, দ্যাট মিনস করোনা পজিটিভ হয়, তার মানে একজন মা, আমরা ধরে নেই যে সে মিড ট্রাইমেস্টারে আছে, তার মানে গর্ভের মাঝামাঝি একটা অবস্থায় আছে, এবং দেখা গেল যে তার সোয়াব টেস্ট করে করোনা পজিটিভ। সেই ক্ষেত্রে কি সে কোনো ব্যবস্থা নিতে পারে যাতে ওই ভাইরাসটা, তার শরীরে যে ভাইরাসটা বাসা বাঁধছে, সেটা বাচ্চার শরীরে যাবে কিনা? এমন কোনো স্টাডি নেই, নাম্বার ওয়ান, যেটা থেকে বোঝা যায় যে এমন কোনো প্রিভেন্টিভ মেজার নিলে আর ভার্টিক্যাল ট্রান্সমিশন হবে না, এরকম কোনো পদ্ধতি আমাদের জানা নেই। যেটা করতে হবে সেটা হচ্ছে মা যেন সিভিয়ার কোভিড ডেভেলপ না করে, কারণ অনেক স্টাডি দেখা গিয়েছে যে এই যে বাচ্চার উপর যে প্রভাব, সেটা অনেকটা নির্ভর করে ইনফেকশন শুধু যে তা না, মা যদি সিভিয়ার কোভিডে আক্রান্ত হয় সেক্ষেত্রে বাচ্চার উপর প্রভাবটা বেশি। ইট ডাজন্ট ম্যাটার যে ভাইরাসটা বাচ্চার শরীরে গিয়েছে কিনা, এটার কারণ হচ্ছে টোটাল ইনফ্লামেটরি কন্ডিশন। একটা মা যখন সিভিয়ার কোভিড ডেভেলপ করে তখন তার বাচ্চা ক্ষতিগ্রস্ত হয় ভাইরাসের কারণে না, সরাসরি ভাইরাস ইনফেকশনের কারণে না, বাচ্চাটা ক্ষতিগ্রস্ত হয় মায়ের শরীরে যে ইনফ্লামেশনটা হয়, সেই ইনফ্লামেশনটা আসলে প্লাসেন্টাতেও এফেক্ট করে। সেই ক্ষেত্রে রক্ত সার্কুলেশন বা ব্লাড সার্কুলেশন বাচ্চার শরীরে অনেকটা পরিমাণে বাধাগ্রস্ত হয়, এবং গর্ভের বাচ্চাটা তখন মারা যেতে পারে। নাম্বার ওয়ান, হোল ডেলিভারিটা ফিজিওলজিক্যালি ম্যানেজই হয় হইতেছে একটা ব্যালেন্সড ইনফ্লামেশনের মাধ্যমে। সো যখন মায়ের শরীরে সিভিয়ার কোভিড ডেভেলপ করে তখন কিন্তু এই ইনফ্লামেশনের যে ব্যালেন্সটা প্লাসেন্টাতে খেলা চলছে, সবসময় চলে, এটা অল্টার্ড হয়ে যায়, তখন আলটিমেটলি একটা অ্যাবর্শন হয়ে যেতে পারে। দ্যাট মিনস 28 উইকস এর আগে অথবা 24 উইকস এর আগে তার অ্যাবর্শন হয়ে যেতে পারে, অথবা প্রিম্যাচিউর বেবি ডেভেলপ করতে পারে। তার মানে লেবার প্রসেসটা, যেটাকে বলা হয় যে লেবার, বাংলাটা বলতে পারছি, লেবার প্রসেসটা আগে শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার উপরে একটা ক্ষতিকর প্রভাব ফেলে। এখন যে যে গাইডলাইন বলা, প্রসেসটা আগে শুরু হয়ে যায়, এর কারণ হচ্ছে ইটস নট বিকজ অফ দ্য ভাইরাস, ইটস বিকজ অফ দ্য সাইটোকাইন স্টোম। যে সাইটোকাইন স্টোমটা হয় হচ্ছে মায়ের সিভিয়ার কোভিডে, এটা শুধু মায়ের ক্ষেত্রে তা না, সবার ক্ষেত্রেই যখন সিভিয়ার কোভিড হয় তখন ভাইরাস আর বড় ব্যাপার না, ব্যাপার হচ্ছে ইনফ্লামেশন। এই অ্যাবনর্মাল ইনফ্লামেশন, এক্সাজারেটেড ইনফ্লামেশনের কারণে আর্লি হয়ে যেতে পারে, ডেলিভারি হয়ে যেতে পারে, অথবা ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হতে পারে। কোনোভাবেই কোনো অবস্থাতেই মায়ের শরীর থেকে ভাইরাসের ট্রান্সমিশন বেবিতে কমানো যায় না অথবা বন্ধ করা যায় না। যেটা করা যায় সেটা হচ্ছে আমরা যদি সিভিয়ারিটিটাকে ম্যানেজ করতে পারি তাহলে বাচ্চা সেফ থাকবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে
প্রথম থেকেই যেন মা ইনফেক্টেড না হয় সেই ব্যবস্থাটা করা। এবং গবেষণায় যেটা দেখা গেছে যে হাই রিস্ক গ্রুপ, যেটাকে বললাম যে এখন মডারেটলি রিস্ক, গর্ভবতীরা হচ্ছে মডারেটলি রিস্ক, এই মডারেটের ভিতরে হাই রিস্ক হচ্ছে তারা যাদের প্রেগনেন্সি ডিউরেশন হচ্ছে বা গর্ভকালীন সময় হচ্ছে 28 সপ্তাহ। তার মানে 28 সপ্তাহ পরের থেকে মাদেরকে খুবই খুবই আপনার সেফটি মেজার নিতে হবে। তার মানে তারা যেন সোশ্যাল ডিস্টেন্সিংটা খুব ভালোভাবে মেনটেন করে, পার্টিকুলারলি লেট ট্রাইমেস্টারে, তার মানে শেষের ট্রাইমেস্টারটাকে, শেষ তৃতীয়াংশের যে গর্ভকালীন সময়, ওই টাইমটাকে মাকে অনেক বেশি সেফ থাকতে হবে প্রথম ট্রাইমেস্টারের চেয়ে। কারণ টেরাটোজেনিক ইফেক্টটা এখন পর্যন্ত দেখা যায় নাই। সো প্রথম দিকে যদি মা ইনফেক্টেড হয় তেমন ভয়ের কোনো কারণ নেই। সো আমি যেটা বলতে চাচ্ছি, একটা মা যদি মাত্র কনসিভ করছে এবং তার করোনা হয়েছে, তার উপরে যে রিস্ক, তার চেয়ে বেশি রিস্ক হচ্ছে একজন থার্ড ট্রাইমেস্টারের মা, যার মানে তার 28 সপ্তাহ, 29 সপ্তাহ বা 30 সপ্তাহ তার গর্ভকালীন সময় এবং তার করোনা পজিটিভ ধরা পড়েছে এবং সে কোভিড রোগের সাইন সিমটম দেখা দিচ্ছে, ওইসব মাকে কিন্তু গুরুত্ব সহকারে চিকিৎসা করতে হবে। আদারওয়াইজ, যেটাকে এখন যত ফাইন্ডিং আসছে, যত রেজাল্ট আসছে এবং আরসি ওজির যে গাইডলাইন, তারা বলছে যে এই 28 সপ্তাহ মাদেরকে যেন খুব সতর্কতার সাথে তাদেরকে বিচার বিশ্লেষণ করা হয়, তাদেরকে যেন ঠিক মতো ম্যানেজ করা হয়। কারণ এই সময়টাতে ইনফেকশন হলে, করোনা ইনফেকশন হলে বাচ্চার উপর প্রভাব পড়ে। তার মানে প্রিম্যাচিউর ডেলিভারি হতে পারে, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হতে পারে, এবং যেটাকে বলা হয় অনেক সময় মিসক্যারিয়েজ হয়ে যেতে পারে। যদিও 28 সপ্তাহ পরে আমরা ওটাকে আর মিসক্যারিয়েজ বলি না, ওটাকে আমরা প্রিটার্ম বার্থ বলি বা স্টিল বার্থ হতে পারে। সো এরকম বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। প্রিভেন্ট করার কোনো উপায় নাই। মা যদি ইনফেক্টেড হয়, তার গর্ভকালীন অবস্থার উপর নির্ভর করে বা গর্ভকালীনের যে সময় তার উপর নির্ভর করে ডাক্তাররা সেরকম একটা ব্যবস্থা নেয় যে একটা আর্জেন্ট কেস, আর একটা হচ্ছে না ফার্স্ট ট্রাইমেস্টার বাসায় গিয়ে চিকিৎসা করা সম্ভব, কোনো সমস্যা নেই। লাস্ট ট্রাইমেস্টার নো, ইউ হ্যাভ টু অ্যাডমিট টু হসপিটাল, কারণ তার যে কোনো সময় ডেলিভারি, প্রিম্যাচিউর ডেলিভারি হয়ে যেতে পারে, তখন তার ইমিডিয়েটলি বাচ্চার নিউনেটাল ইউনিটে নিতে হতে পারে। সো এই যে বাংলাদেশে তো আমরা জানি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু শুধু ঢাকা কেন্দ্রিক না, আমাদেরকে আরো সকল জেলা পর্যায়ে দেখতে হবে। যেখানে একটা আইসিইউ নাই, সেখানে নিউনেটাল আইসিইউর কথা চিন্তাই করা যেতে হয় না, তাই না? খুবই কঠিন একটা অবস্থা। সেসব ক্ষেত্রে গর্ভকালীন সময়, কোন সময় মা ইনফেক্টেড হচ্ছে, সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি যাতে সে সিভিয়ার হলেও তাকে, মাকে যেন বাঁচানো যায়, এরকম একটা গুরুত্বপূর্ণ অবস্থার ভিতরে যেন নেওয়া হয়। সো অ্যাসেসমেন্ট একটা ইম্পর্টেন্ট, টাইমিং অফ ইনফেকশন একটা ইম্পর্টেন্ট, মা কোন টাইমটা ইনফেক্টেড হয়। আর সরাসরি ভার্টিক্যাল ট্রান্সমিশন প্রিভেন্ট করার কোনো উপায় নেই। আচ্ছা মেহেদি, এখানে একটু ছোট্ট করে জানতে চাই যে বাচ্চাদের কি কোনো জন্মগত ত্রুটি বা যেটা আমরা কনজেনিটাল অ্যানোমালি বলি, সেরকম কি কিছু করোনার সাথে সম্পৃক্ততা আছে? না, এবং সেই কারণেই কিন্তু যে আমি প্রথমে বললাম যে এখন কিন্তু সিভিয়ারিটিটা এখন হাই রিস্ক থেকে মডারেট রিস্কে নিয়ে আসা হয়েছে। তার মানে এতদিন যতগুলো বাচ্চা জন্ম নিয়েছে, প্রি টার্ম এবং কিছু কিছু ক্ষেত্রে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন ছাড়া কোনো জন্মগত ত্রুটি নিয়ে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে না, এমন কোনো রিপোর্ট নাই। সো যেটাকে বলা হয় যে টেরাটোজেনিক ইফেক্ট, যে এই ধরনের জন্মগত ত্রুটি হয় একদম ইনিশিয়াল সময় যদি মায়েরা ইনফেক্টেড হয়, তো তেমন কোনো সমস্যা দেখা যায়নি। কিন্তু আমি আবারও বলছি যে রিমোট প্রবলেম বা 5 বছর পরে একটা বাচ্চার কি হবে, যখন বাচ্চাটা বড় হতে থাকবে, সে তার চলাফেরা প্রদর্শন করতে থাকবে, তার বিহেভিয়ারটা দেখাতে থাকবে, তার নিউরোলজিক্যাল কোনো ডেফিসিট হয়ে গেছে কিনা, তার মানে স্নায়বিক কোনো প্রবলেম হয়েছে কিনা, এটা কিন্তু আমরা জানি না। কারণ এটা জানতে গেলে আমাদেরকে আরো 2-3 বছর অ্যাসেস করতে হবে। বিদেশে, আমাদের এই দেশে কিংবা আমেরিকাতে, এরা কিন্তু এই যেসব বাচ্চাগুলো ভূমিষ্ঠ হয়েছে কোভিড নিয়ে অথবা ইনফেকশন নিয়ে, তাদেরকে কিন্তু একটা রেকর্ড রাখা হচ্ছে আমার সম্ভবত, আমি পরিষ্কার না, যাতে করে তাদেরকে অ্যাসেস করা যায় যে তাদের মাইলস্টোন গুলো, যেমন ডক্টর মামুন ভাই ভালো মতো বলতে পারবেন, পেডিট্রিশিয়ান, যে তাদের যে ডেভেলপমেন্টাল যে মাইলস্টোন গুলো তারা ঠিক মতো কভার আপ করছে কিনা অন্যান্য স্বাভাবিক বাচ্চার মতো। তো দেখা যায় যে 1 বছর 2 বছর পর আমরা বলতে পারবো যে বাচ্চাদের কোনো ডিস্টেন্ট প্রবলেম হচ্ছে কিনা। তবে যেটুকু ডেটা আমাদের কাছে আছে করোনা ভাইরাস সংক্রান্ত ডেটা, সেটা হচ্ছে মার্স এবং সার্স এর উপরে যে ডেটাগুলা, সেক্ষেত্রে দেখা যায় কিন্তু করোনা ভাইরাস কিন্তু ওই একই গোত্রের। মার্স ভাইরাস যেটা 2014 আমরা দেখেছি এবং সার্স যেটা আমরা 2003 দেখেছি এই মহামারীগুলা, সেক্ষেত্রে দেখা যায় যে ওই সময় এই মার্স এবং সার্স নিয়ে
বাচ্চাগুলো জন্মগ্রহণ করেছিল তাদের কিন্তু খুব একটা নিউরোলজিক্যাল ডেফিসিট রিপোর্টেড হয় নাই। সো সেই বিবেচনায় বলা যায় যে করোনা ভাইরাস এটা কিন্তু তেমন সমস্যা নাও করতে পারে, যেমন সাইটোমেগালো ভাইরাস করে অথবা জিকা ভাইরাস করে। সো ওই দুটো ভাইরাসের চেয়ে করোনা ভাইরাস সেফ। সো মায়েদের অত দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। যাক, আশার কথা শোনা যাচ্ছে। এবার ডক্টর মামুনের কাছে আমি একটু জানতে চাইবো যে মাস্ক তো সবাইকেই পরতে বলা হচ্ছে, তো নবজাতককেও কি আমরা মাস্ক পরাবো? এটা একটা প্রশ্ন। না না না, আচ্ছা। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে নবজাতক করোনা ভাইরাসে আক্রান্ত হলো, যেমন অনেক বাচ্চাই তো ঢাকার টারশিয়ারি সেন্টারে থাকে না, হয়তো কোনো পেরিফেরাল শহরে যেখানে আইসিইউ বা নিওন্যাটাল সাপোর্ট ভালো নেই। তো আমরা জানি যে কোভিড এর মাইল্ড, মডারেট, সিভিয়ার ৩ ধরনের সিমটম। সিভিয়ার হলে আমরা বড়দেরকে বলছি হাসপাতালে নিতে। তাহলে বাচ্চাদের কোন কোন সিমটম গুলা বুঝলে আমরা বুঝবো যে একে ইমিডিয়েটলি আমাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে নবজাতককে? আচ্ছা, মাস্কের ব্যাপারে আরেকটু ক্লিয়ার করে বলি যে 2 বছরের নিচে বাচ্চাদেরকে আসলে মাস্কের ব্যাপারে একটু আছে যে এটা ও খুব বেশি কমফোর্টেবল না। সেই ক্ষেত্রে নবজাতক বাচ্চার ক্ষেত্রে আমরা মাস্কের ব্যবহারটা একদমই করতে না করি। তবে যদি এনআইসিইউ তে একটা একটা নবজাতক করোনা নিয়ে ভর্তি থাকে, সেই ক্ষেত্রে আমরা কিছু প্রসিডিউরের ব্যাপারে একটু সাবধানে থাকতে বলি। এটা আসলে সাধারণ মানুষের জন্য না, এটা এনআইসিইউ তে যারা কাজ করে হেলথ ওয়ার্কারদের জন্য। কারণ ওই ধরনের প্রসিডিউর গুলিতে ইনফেকশন ছড়ানোর যে মাত্রা সেটা বেড়ে যায়। হ্যাঁ, আমরা বলি আহ, মানে জাস্ট ইটা জেনারেট করতে থাকে, ভাইরাসটা হয়তো খুব বেশি ছড়ায় ওই সময়টাতে। আমরা যদি সাকশন করি, অক্সিজেন, হাই ফ্লো অক্সিজেন দেই, অথবা ভেন্টিলেটরে দেওয়ার সময়, ইনকিউবেশন করার সময়, এই যে এই জাস্ট এগুলি হচ্ছে প্রফেশনাল লোকদের জন্য কথা। তো ওই ক্ষেত্রগুলিতে অনেক সময় আমরা বাচ্চাদেরকে হেড বক্স ব্যবহার করি, জাস্ট একটা শেডের মতো, যেটার ভেতর দিয়ে আমরা অক্সিজেন দিতে পারি। সেই ক্ষেত্রে যেটা হয়, আমরা যদি তাকে ওই বক্সের ভেতরটাতে রাখি অথবা বাচ্চাটাকে একটা ইনকিউবেটরে রাখি, সেই ক্ষেত্রে যেটা হবে যে ও শুধু ওই ইনকিউবেটর অথবা ওই বক্সটার ভেতরেই তার এই ড্রপলেট গুলি ছড়াবে, বাইরে আর বের হবে না। সেটাতে সে অন্যদেরকে যেমন ইনফেকশন থেকে আমরা দূরে রাখতে পারবো, হেলথ ওয়ার্কারদেরকেও আমরা তখন এটা থেকে দূরে রাখতে পারবো। এটা। সানজিদা, আরেকটা কি প্রশ্ন ছিল? আরেকটা প্রশ্ন ছিল যে বাচ্চাদের মানে নবজাতকের কি সিমটম দেখলে হ্যাঁ, আমরা মানে আইসিইউ যদি আমরা পেরিফেরিতে যদি হ্যাঁ, পেরিফেরিতে যদি আমরা চিকিৎসা করতে থাকি, সব ক্ষেত্রে তো আর আমরা এই সব ধরনের ফ্যাসিলিটি পাবো না। ওই তো, সেই ক্ষেত্রে আমি যেটা করলাম যে এখনকার রিকমেন্ডেশন হচ্ছে আমি বাচ্চাকে স্পেশাল কেয়ার ইউনিট বা এনআইসিইউ বা এরকম কোন ইউনিটে, যেগুলি বেশি গুরুতরস্থ শিশু, তাদেরকে নিয়ে যাব। আহ, আহ, এখন তো অনেক সময় দেখা যাচ্ছে যে কোথাও এক জায়গায় করোনা পেশেন্ট থাকলে সেখানে আর কেউ থাকতে চাচ্ছে না। আহ, ব্যাপারটা এরকম হবে না নবজাতকদের ক্ষেত্রে। যদি একটা এনআইসিইউ বা একটা স্পেশাল কেয়ার ইউনিটে যদি কোনো একটা করোনা পেশেন্ট আসে, তাহলে তাকে রাখতে হবে সেখানে। এখন পর্যন্ত সেটাই রিকমেন্ডেশন। তবে তার জন্য যদি আলাদা ঘরের ব্যবস্থা করা যায়, যদি না করা যায়, তাহলে এনআইসিইউ বা স্পেশাল কেয়ারের একটা কর্নারে তাকে আলাদা করে অন্যদের থেকে বেশ দূরত্বে তাকে রাখতে হবে, এবং অন্যরাও জানবে স্পেশাল প্রিকশন গুলি নিতে নিতে হবে। এখন আমি এই লক্ষণগুলির ব্যাপারে বলি। করোনার যে আলাদা কোনো লক্ষণ নবজাতক বাচ্চা বা এত ছোট বাচ্চার ভেতরে আলাদা করে বোঝা কিন্তু খুব মুশকিল। তো সেই ক্ষেত্রে আমি শুরুতে একবার বললাম যে এই এই সমস্ত বাচ্চার ভেতরে এরা জ্বর, সর্দি, কাশি, তারপর বমি, পাতলা পায়খানা, আর নিস্তেজ হয়ে পড়া, এরকম কিছু লক্ষণ নিয়ে এই বাচ্চাগুলি আসলে প্রকাশ করে। এর থেকে বেশি লক্ষণ সাধারণত থাকে না। তো এই লক্ষণগুলির মধ্যে কিছু মারাত্মক লক্ষণ থাকে। বাচ্চা যদি একদম নিস্তেজ হয়ে পড়ে, ওর যদি মারাত্মক শ্বাসকষ্ট থাকে, আমরা অনেক সময় দেখি যে বাচ্চা খুব দ্রুত শ্বাস নিচ্ছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে, ওর বুকের নিচের দিকটা দেবে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে ওর প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। এছাড়াও অনেক সময় আরো কিছু লক্ষণ আমরা দেখি, বাচ্চা নীলচে ভাব হয়ে যাচ্ছে, ওর মুখ বা ফেসের এই এরিয়াটা নীলচে হয়ে যাচ্ছে। অনেক সময় নাকের যে এই অংশগুলি, এগুলি নড়তে থাকে যখন বাচ্চা শ্বাস নিতে থাকে, তখন বোঝা যায় যে ওর এক্সট্রা এফোর্ট নিতে হচ্ছে। আমরা যদি এই জিনিসগুলি বুঝতে পারি যে বাচ্চার ভেতরে ওর জ্বর, ওর মারাত্মক শ্বাসকষ্ট হচ্ছে, দ্রুত শ্বাস হচ্ছে, ও একদম নিস্তেজ হয়ে গেছে, ও কিছুই খেতে পারছে না, এরকম এই কন্ডিশন গুলিকে আমরা বলি ডেঞ্জার সাইন।
এটা নবজাতক বাচ্চাদের সব ধরনের রোগেই আমরা এই ডেঞ্জার সাইনগুলিকে আলাদা করে হিসাব করি। অনেক বাচ্চার খিঁচুনিও হয়। তো এরকম কিছু দেখা মাত্র, সেটা আমি করোনা সাসপেক্ট করি আর না করি, অবশ্যই এই সমস্ত নবজাতক বাচ্চাকে নিকটস্থ ভালো কোনো সেন্টারে নেওয়া উচিত, বা অন্তত পক্ষে হাসপাতালে নেওয়া উচিত। তখন আমরা এটাকে ক্যাটাগরি করতে পারি, ওই যে ঠিক একইভাবে যে এটা করোনা নাকি এটা নবজাতকের অন্য যে কোনো ইনফেকশন বা তার অন্য কোনো লক্ষণ আছে কিনা, সেগুলি আমরা তখন চিন্তা করে দেখব বা পরীক্ষা করে দেখব। এরপরে আমি তখন তাকে ক্যাটাগরি করব, বা হাই রিস্ক এরিয়া থেকে যদি আসে, অথবা মায়ের বা কারো কেয়ার গিভার বা কারো যদি করোনা থাকে, সেই সাসপিশন থেকে তখন আমি তাকে সে করোনা পজিটিভ হতে পারে কিনা সেই জিনিসগুলি তখন চিন্তা করব। কিন্তু আসল যেটা হচ্ছে, যে কোনো নবজাতক বাচ্চার ক্ষেত্রেই আমি যে লক্ষণগুলির কথা বললাম, এগুলিকে আমরা বলি ডেঞ্জার সাইন। এগুলি যদি দেখা যায় তাহলে তাকে অবশ্যই একটা নবজাতক বাচ্চার জ্বর খুব হালকা করে দেখার কোনো সুযোগ নাই এখানটায়। অনেক সময় আমরা বাচ্চাগুলিকে খুব করে পেঁচাই, টেম্পারেচার একটু বেড়ে যায়, সেটা এক জিনিস। কিন্তু যদি জ্বর সত্যি সত্যি থাকে, যদি দ্রুত শ্বাস থাকে, যদি তার শ্বাসকষ্ট বোঝা যায়, বাচ্চা যদি একদম নিস্তেজ হয়ে পড়ে, ওকে হাত ধরে ছেড়ে দিচ্ছি, ওর কোনো রেসপন্স নাই, এরকম যদি হয়, একেবারেই মুখে দিচ্ছি খাবার কিন্তু ও খেতে পারছে না, পড়ে যাচ্ছে মুখ থেকে, এ ধরনের লক্ষণ দেখা দিলে যে কোনো নবজাতক বাচ্চাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে। আচ্ছা, ধন্যবাদ মামুন। আমি একটু মেহেদীর কাছে জানতে চাইবো যে ভ্যাকসিন নিয়ে তো অনেক গবেষণা হচ্ছে এবং মেহেদীরও কিছু কাজ আছে। তো নবজাতকদের উপরে কি ভ্যাকসিন নিয়ে এখন কোনো কাজ হচ্ছে আন্তর্জাতিকভাবে? না, এখন যতটুকু ভ্যাকসিন ডেভেলপমেন্ট হচ্ছে তা বেশিরভাগই পরীক্ষা করা হচ্ছে অ্যাডাল্ট বা আম, যে- প্রাপ্তবয়স্কদের উপরে, এবং কিছু কিছু ট্রায়ালে তারা অবশ্য ইনক্লুড করেছে কোমরবিড কিছু মানুষের উপরে, এবং কেউ কেউ আবার ফেজ 3 ট্রায়ালে অন্তর্ভুক্ত করছে যাদের বয়স 60-এর উপরে। নবজাতকের উপরে কোনো রকম ভ্যাকসিন ট্রায়াল হচ্ছে না আমার জানা মতে, এবং এটার আসলে তেমন কোনো দরকার নেই, কারণ নবজাতকরা হাই রিস্ক গ্রুপের ভিতরে পড়ে না। আহ, যারা একটু রিস্ক গ্রুপের ভিতরে পড়ে তারা হচ্ছে যে প্রেগনেন্ট ওম্যানরা, যারা গর্ভবতী মহিলা, তারা একটা রিস্ক গ্রুপের ভিতরে পড়ে। এবং সেক্ষেত্রে কোন কোন ট্রায়াল গর্ভবতী মাদেরকেও নিচ্ছে কিনা ভ্যাকসিনেশনের জন্য, এটা আমার ঠিক পরিষ্কার জানা নেই। এখন যেটা আমরা জানি, মাকে যদি ইমিউনাইজ করা যায়, বাচ্চা কিন্তু প্রথম কয়েক মাস ইমিউনিটি থাকে, প্যাসিভ ইমিউনিটি আমরা যেটাকে বলি। তার মানে নবজাতককে ভ্যাকসিন শিডিউলের আওতায় নেওয়ার তেমন কোনো লজিক্যাল কারণ আমি এখন দেখি না। যদি মাকে ভ্যাকসিনেশন করা যায়, এবং সেটা যদি দেখা যায় যে ওই ভ্যাকসিনেশনের কারণে বাচ্চা, এটা স্টাডির ব্যাপার, বাচ্চার শরীরেও আইজিজি যেটাকে বলি, ওটার একটা লেভেল বা টাইটার আমরা নির্ণয় করতে পারি ফার্স্ট ফিউ মান্থস, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা আর ভ্যাকসিনের প্রয়োজন নাই। বিসিজি অথবা অন্যান্য ভ্যাকসিনগুলো যেমন আমরা আর্লি দিয়ে দিই, তার একটা পিছনে কারণ হচ্ছে এই প্যাসিভ ইমিউনিটিটা অ্যাচিভ করা যায় না। আমরা জানি যে বিসিজি ভ্যাকসিনেশনে কিন্তু যে টেকনিকে ইমিউনিটিটা হয় বিসিজি ভ্যাকসিন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেল মেডিয়েটেড ইমিউনিটি। এবং এই একটা কারণেই দেখবেন একটা ভ্যাকসিন কিন্তু আমরা বাচ্চার যত তাড়াতাড়ি সম্ভব দিই, সেটা হচ্ছে বিসিজি, কারণ এর টেকনিক, এই ভ্যাকসিনের টেকনিকটা নিউট্রালাইজিং অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট না। এটা আমরা এখন খুব ভালোভাবে স্বীকৃত যে বিসিজি টেকনিকটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি বেসড একটা ভ্যাকসিন। সো এই ক্ষেত্রে নবজাতকের উপর ভ্যাকসিনের কোনো রেশনালিটি আমি দেখি না যে দিতে হবে। তবে মায়ের উপরে যদি ভ্যাকসিন দেওয়া হয়, মাকে যদি ভ্যাকসিনাইজেশন আওতায় আনা হয়, সেই ক্ষেত্রে বাচ্চা প্রোটেক্টেড হবে। আমরা এখন মোটামুটি একটা সিদ্ধান্তে সবাই, শুধু আমি আমি সরাসরি জড়িত না, কিন্তু আমি যতটুকু জানি যে আরসিওজি ওরা যেটা বলছে এবং এনএইচএস এখানকার যেটা কথা, সেটা হচ্ছে বাচ্চা যদি ইনফেক্টেড হয়, মায়ের তেমন কোনো দুশ্চিন্তার কারণ নেই। তারা এই জিনিসটা পরিষ্কারভাবে বলেছে, কারণ তারা বলছে যে বাচ্চা যদি সিমটমও শো করে, এটা একটা সেলফ লিমিটিং ভাইরাল ডিজিজের মতোই হয়ে যায়। তার মানে অন্যান্য ভাইরাস ইনফেকশন হলে বাচ্চার যেটা হয় সেটাই হয়। সেক্ষেত্রে ভ্যাকসিন নিউনেটদেরকে বা ভূমিষ্ঠ হওয়ার পরপরই করোনা থেকে বাঁচার জন্য ভ্যাকসিনের কোনো সম্ভাবনা নাই, এবং আমার ধারণা এটা কোনো ইপিআই
শিডিউলে আনাও হবে না যে বাচ্চাদেরকে ইমিউনাইজ করা হোক, কারণ ইউজুয়ালি বাচ্চারা ইমিউন অথবা তারা এই করোনার এগেনস্টে ভালো প্রতিরোধ ব্যবস্থা করে ন্যাচারালি, যতটা না এজেড পিপল, যেমন ওভার 60 অথবা 70 পিপলরা যারা বেশি সাফারার হয়। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে ইমিউন সেল গুলা বয়স্কদের ক্ষেত্রে তেমন ভালো কাজ করে না, সো তাদের অনেক কোমরবিডি থাকে, প্রবলেম থাকে। কিন্তু একজন নিওনাটের ক্ষেত্রে ভ্যাকসিনের কোনো আপাতত কোনো প্ল্যান নাই, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, মামুনের কাছ থেকে জানতে চাইবো, আমরা একদম শেষ সময়ে চলে এসেছি, রিইনফেকশনের কি কোনো চান্স নবজাতকদের উপর আছে কিনা? আচ্ছা, তার আগে আমি একটু ডাক্তার মেহেদীর সাথে ওনার এই ভ্যাকসিনের ব্যাপারটা নিয়ে আমি একটু আলাদা কিছু করতে চাই। যে নবজাতকে ভ্যাকসিন এই মুহূর্তে প্রয়োজন আছে কিনা, বা যে ট্রায়াল গুলি হচ্ছে, ট্রায়াল কোনোটার মধ্যে পেডিয়াট্রিক পপুলেশনকেও ইনক্লুড করা হয়নি। তবে অনেকেই কিন্তু চাচ্ছেন যে পেডিয়াট্রিক পপুলেশনে এই ভ্যাকসিন ট্রায়ালটা হোক, কারণ আমরা যেমন মনে করছি যে ও ইনফেকশন তার ভেতরে মাইল্ড, কিন্তু সে কিন্তু ঠিকই এই ভ্যাকসিনটা অন্যদের, এই ভাইরাসটা অন্যদের মধ্যে ছড়াচ্ছে। তার মানে ছড়ানোর মাত্রায় কিন্তু সে যে অন্যদের থেকে কম তা কিন্তু না। এখন পর্যন্ত কেউ এটা বলতে পারবে না যে ও ছড়ায়নি। আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে আমাদের চিকিৎসকরা যারা, তাদের বাসার বাচ্চারা আগে ইনফেক্টেড হচ্ছে, তারপরে অন্যরা ইনফেক্টেড হচ্ছে। তার মানে বাচ্চা থেকে ছড়াচ্ছে বেশি, এরকম। তো সেই ক্ষেত্রে আমি যদি বাচ্চার প্রোটেকশনটা চিন্তা করি, সেই ক্ষেত্রে যারা অ্যাডাল্ট বা হাই রিস্ক গ্রুপকে যারা টার্গেট করে যারা এই ভ্যাকসিনের ট্রায়ালটা করছে, তারা যদি বাচ্চাদেরকে ওটাতে ইনক্লুড করে, এটা আমি তো সায়েন্টিস্ট না, কাজে আমরা হয়তো ইটা দিতে পারি, ক্লুটা দিতে পারি। দ্বিতীয় আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এর আগেও কিছু ভ্যাকসিনের ক্ষেত্রে দেখা গেছে, যেমন নিউমোকক্কাল ভ্যাকসিন, যেটা যখন টার্গেট পপুলেশনকে দেয়া হচ্ছিল, বিশেষ করে হাই রিস্ক গ্রুপ যারা অ্যাডাল্ট, যাদেরকে দেয়া হচ্ছিল, ওই সময়ে নিউমোনিয়ার মাত্রা বা মেনিনজাইটিসের মাত্রা যেরকম ছিল, পরে যখন এটাকে ইপিআই তে ইনক্লুড করা হলো, তখন কিন্তু অ্যাজ এ হোল সবার ক্ষেত্রেই এই নিউমোকক্কাল নিউমোনিয়া এবং মেনিনজাইটিসের মাত্রা কমে গেল। এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভড। তো সেই ক্ষেত্রে কেউ কেউ বা আমাদের নিওনেটোলজিস্ট বা পেডিয়াট্রিশিয়ান যারা আমরা আছি, তাদের মাথায় এইটা এসেছে যে সেই ক্ষেত্রে সায়েন্টিস্টরা কি চিন্তা করবেন কিনা যে ওদেরকেও এই ভ্যাকসিনের আওতায় আনা যায় কিনা, এটা। আর সানজিদার, আমাকে মেইন প্রশ্নটা কি ছিল, যেটা থেকে আমি আহ, নবজাতকদের কি রিইনফেকশন হতে পারে? রিইনফেকশন কিন্তু এখন পর্যন্ত ডকুমেন্টেড রিইনফেকশনের মাত্রায় এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে খুবই কম। সেই ক্ষেত্রে নবজাতকের রিইনফেকশনের ব্যাপারটা আরো রেয়ার, এবং এখন মনে হয় না যে এখনো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু আছে। আচ্ছা, মেহেদীর কাছে আমার আজকের শেষ প্রশ্ন। নবজাতকদের সময়টা তো খুব সামান্য, অল্প কয়েকটা দিন, কিন্তু গর্ভবতী মাদের তো একটা বড় কয়েক মাস, 9 মাসের বেশি সময় লাগে। মাদের কি এরকম কোনো ঘটনা দেখা গেছে যে রিইনফেকশন হচ্ছে, গর্ভের প্রথম দিকে ইনফেকশন ছিল, সাবসাইড করলো, আবার রিইনফেকশন হলো? এই রিইনফেকশন ব্যাপারটা আসলে যতটা না মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, এর বাস্তবতা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা যারা মোটামুটি ভাইরাস নিয়ে কাজ করি অথবা ইমিউনোলজি নিয়ে কাজ করি, অথবা আমরা যারা ক্লিনিশিয়ান অথবা সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ, আমাদের এখন প্রায় কয় কোটি, 2 কোটি মানুষ আক্রান্ত হয়েছে, তাই না? এত মানুষ আক্রান্ত হয়েছে, তার ভিতরে একটা কেস মাত্র কনফার্মড যে রিইনফেকশন, স্টিল ইট ইজ নট এ ডিজিজ। তার মানে যে কেসটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে যে একজন প্রথমে ইনফেকশন হয়েছিল, তারপর তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, তার সোয়াব থেকে যে ভাইরাসটা নেওয়া হয়েছিল তার সিকোয়েন্স করা হয়েছিল, তারপরে বেশ কয়েক মাস পর, 3 মাস পরে তাকে যখন আবার রুটিনলি একটা টেস্ট করা হচ্ছিল ওই ইমিগ্রেশন এরিয়াতে, তখন তার সোয়াবে আবার ওই ভাইরাসের একটা উপস্থিতি দেখা যায় এবং সিকোয়েন্স করে দেখা যায় যে ওই ভাইরাসটার মিউটেশন হয়েছে। তার মানে ওই ভাইরাসটা একটু ডিফারেন্ট স্ট্রেন, করোনা ভাইরাস কিন্তু একটু ডিফারেন্ট স্ট্রেন। আমরা জানি যে এখন ওয়ার্ল্ডে মার্চের ফার্স্ট মার্চের আগে যত ভাইরাস ছিল, তারপর থেকে এখন যত ভাইরাস, তাদের ভিতরে একটা
ডিস্টিংশন আছে, দুইটা গ্রুপ ভাগ হয়ে গেছে, তার মানে একটা মিউটেশন হয়েছে। এই মিউটেশন হওয়ার কারণে, ছোট্ট একটা মিউটেশন, এই মিউটেশন হওয়ার কারণে এখনকার যে ভাইরাস আর আগের যে ভাইরাস একটু ডিফারেন্ট, সেই জিনিসটাই কিন্তু এই সিকোয়েন্সে ধরা পড়েছে। এবং যেটা ধরা পড়েছে সেই কিন্তু কোনো সাইন সিমটম শো করেনি, সে শুধুমাত্র ইনসিডেন্টাল ফাইন্ডিং আমরা যেটাকে বলি, মানে সোয়াব করতে গিয়ে দেখা গিয়েছে তার থ্রোটে ভাইরাস, বাট সে কিন্তু কোনো সাইন সিমটম শো করে নেই। এখন যেটা হয় ইমিউনোলজিক্যালি যেটা বলি, যে আমরা যখন ইনফেকশন, ফার্স্ট ইনফেকশন হয়, আমরা যেটাকে বলি প্রাইমারি ইনফেকশন, সেখান থেকে প্রাইমারি ইনফেকশন থেকে যখন একজন রিকভার করে তখন তার শরীরে একটা পরিবর্তন হয় যেটাকে বলা হয় সেরো কনভার্সন। এই সেরো কনভার্সন যখন হয় তখন কি হয়, তার শরীরে প্রচুর পরিমাণে আইজিজি অ্যান্টিবডি বা নিউট্রালাইজিং অ্যান্টিবডি শরীরে রক্তে থাকে, এবং যেটা আমরা জানি 3, 4, 5 মাস পর্যন্ত থাকে, অ্যাকর্ডিং টু বেসড অন যখন তার ইনফেকশন হয়েছে তখন কোন ধরনের ইনফেকশন তার হয়েছিল, যে ইনফেকশন হয়েছে তার কি সাবক্লিনিক্যাল ইনফেকশন ছিল নাকি তার সিভিয়ার কোভিড হয়েছিল। যার সিভিয়ার কোভিড হয় এবং তখন সে যদি রিকভার করে তার শরীরে অ্যান্টিবডি থাকে বেশি দিন এবং তার টাইটার থাকে হাই। আর যার ইনফেকশন হয়েছিল কিন্তু সাবক্লিনিক্যাল ছিল অথবা মাইল্ড ছিল, তার শরীরে স্বাভাবিকভাবে নিউট্রালাইজিং অ্যান্টিবডিটা কম থাকে। এখন এই অ্যান্টিবডিটাই অ্যাকচুয়ালি ইমিউনিটি দেয়। যেই ব্যক্তির কথা আমরা বলছি যে রিইনফেকশন সকল মিডিয়াতে আসছে একটা ভীতিকর পজিশন, এটা কিন্তু আসলে ওই ব্যক্তির শরীরে ভাইরাসটি পাওয়া গিয়েছে, কিন্তু আমরা বলতে পারি না যে তার শরীরে ইমিউনিটি কিন্তু বুস্ট আপ হয়েছিল কিনা। সো ইমিউনিটি কিন্তু তার শরীরে অ্যাকচুয়ালি বুস্ট আপ হয়েছিল অন্যভাবে, কারণ যেহেতু ভাইরাসটি একটু ডিফারেন্ট স্ট্রেন, ওই ডিফারেন্ট স্ট্রেনের এগেনস্টে একটা অ্যান্টিবডি ডেভেলপ হয়েছিল। তার মানে দুই ধরনের আইজিজি পাওয়া গেছে, প্রাইমারিতে যেটা পাওয়া গিয়েছিল, রিইনফেকশনে একটু ডিফারেন্ট আইজিজি পাওয়া গেছে। কিন্তু সেল মেডিয়েটেড ইমিউনিটি একটু ব্লান্ট, তার মানে তাদের খুব বেশি স্পেসিফিক হতে হয় না। কারণটা কি, আমি একটা আপনাকে ছোট্ট এক্সাম্পল দিই। সেটা হচ্ছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে ওই যে মার্স ভাইরাসের কথা বললাম, যেটা বর্তমানে যে নোভেল করোনা ভাইরাস, তার সাথে কিন্তু 75% সিমিলারিটি আছে। তার মানে দে আর টু ডিফারেন্ট ভাইরাস, দে হ্যাভ অনলি 75% সিমিলারিটি। কিন্তু তাদের শরীর থেকে ব্লাড নিয়ে দেখা গেছে তাদের শরীরে ওই মার্সে আক্রান্ত যেসব শরীর, তাদের সেই ব্যক্তির শরীরে যে টি সেল, এই টি সেলটা কিন্তু এই করোনা ভাইরাস, নোভেল করোনা ভাইরাসটাকে আইডেন্টিফাই করতে পারে। তার মানে 100% ম্যাচের কোনো প্রয়োজন নাই যখন সেল মেডিয়েটেড ইমিউনিটিটা রোগ প্রতিরোধক ক্ষমতা দেয়, যে ক্ষেত্রে নিউট্রালাইজিং অ্যান্টিবডির ক্ষেত্রে একদম 100% স্পেসিফিক হতে হয়, সেল মেডিয়েট ইমিউনিটিতে অতটা স্পেসিফিক হতে হয় না। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, যেসব পেশেন্ট মার্স ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করেছিল বা প্রতিরোধ তৈরি করেছিল, তারা কিন্তু আবার করোনা ভাইরাসের এগেনস্টেও প্রতিরোধী। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে যেই ব্যক্তির শরীরে একটা মাত্র কেস যার রিইনফেকশন কনফার্ম হয়েছে, তার কিন্তু আমরা বলতে পারি না যে সে সিভিয়ার কোভিড আক্রান্ত হবে অথবা কোভিড ডেভেলপ করবে, কারণ তার শরীরে কিন্তু টি লিম্ফোসাইট রয়ে গেছে এবং এটা কিন্তু ইজি আইডেন্টিফাই করতে পারে, এবং তাকে যদি সময় দেওয়া হতো হয়তো তার ভাইরাসটা ক্লিয়ার আপ হয়ে যেত, তার ভাইরাসটা আস্তে আস্তে সেলফ লিমিটিং হিসেবে চলে যেত, হয়তো ওই ব্যক্তিটা আর কখনোই সিমটম শো করতো না, হয়তো আমরা কখনোই জানতাম না যে সে রিইনফেক্টেড হয়েছে। তার কারণ হচ্ছে এই ফাইন্ডিংটা ইনসিডেন্টাল ফাইন্ডিং। তো আমি যেটা বলি, রিইনফেকশনের ব্যাপারটা নিয়ে অনেকেই আমার বন্ধুরা আমাকে জানাচ্ছে, টেক্সট করছে, মেসেজ পাঠাচ্ছে যে দেখো এই রিইনফেকশন নিয়ে তো খুব ভয় হচ্ছে। আবার অনেকে বলছে যে তাহলে ইমিউনিটি বা ভ্যাকসিন কাজ করবে কিনা। তো আমি একটা কথাই বলতে পারি, যতটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং, যতটুকু আমি বুঝি, সেটা হইতেছে যে এই ভাইরাসের ডিফারেন্ট স্ট্রেনের জন্য যে ইনফেকশনটা হয়েছে, এই ইনফেকশনটা কিন্তু মিনিমাম থাকতো অথবা খুব কম সাইন সিমটম শো করবে, যেটাকে বলা হয় মাইল্ড একটা সিমটম শো করবে। কিন্তু তার শরীরে যদি সত্যি সত্যি ইমিউনিটি ডেভেলপ করে থাকে, প্রাইমারি ইনফেকশনের ক্ষেত্রে যদি কোনো মিউটেটেড ভাইরাস দিয়ে পরবর্তীতে সেকেন্ডারি ইনফেকশনও হয়, আমার ধারণা যে তার শরীরে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা অটোমেটিক বিল্ড আপ হবে এবং রোগ প্রতিরোধক ক্ষমতাটা তার শরীরে থাকবে, এবং সেই ক্ষেত্রে মাইল্ড একটা সিমটম হতে পারে, ইনফেকশন হতেও পারে, কিন্তু এটা অটোমেটিক আমাদের প্রিভেন্ট করবে। মায়েদের ক্ষেত্রে রিইনফেকশন হওয়ার তা একটা নর্মাল মানুষের মধ্যে রিইনফেক্টেড হওয়ার চান্স, এর তেমন কোনো স্টাডি নাই যে আমি বলবো যে মায়ের ক্ষেত্রে, গর্ভবতীদের ক্ষেত্রে রিইনফেকশন হওয়ার চান্স বেশি না কম, এমন কোনো আমার কাছে নাই। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যদি চিন্তা করি, রিইনফেকশনের হার মিলিয়নে একটা,
এটা শুধুমাত্র করোনা ভাইরাস না, সব ভাইরাস। আপনি একটু খেয়াল করেন, মিজেলস, পক্স, যাদের সাধারণত মিজেলস হয়, হাম হয়, যাদের সাধারণত পক্স হয়, চিকেন পক্স, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে তার লাইফ টাইমে আর ইনফেকশন হয় না। তার মানে তাদের একটা ন্যাচারাল ইমিউনিটি ডেভেলপ করে। অথবা যারা হেপাটাইটিস প্রাদুর্ভাব এলাকা, মানে যেসব এলাকায় হেপাটাইটিস বি রয়ে গেছে, সেসব ক্ষেত্রে ভ্যাকসিনেটেড পার্সন কিন্তু কন্টিনিউয়াসলি ওই হেপাটাইটিস বি ভাইরাসে এক্সপোজড হয় এবং তার শরীরে অটোমেটিকলি একটা সাবক্লিনিক্যাল ইনফেকশন হয় এবং তার শরীরে একটা বুস্টার ডোজ হিসেবে কাজ করে। ইনফেকশনটা একটা বুস্টার ডোজ হিসেবে কাজ করে এবং তার শরীরে ইমিউনিটিটা একটা বিল্ড আপ স্টেজে থাকে। সো রিইনফেকশন নিয়ে যতটা কথা হচ্ছে, প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ কোনো কিছু 100% না। সো রিইনফেকশনের চান্স খুব কম, মিলিয়নে হয়তো একটা হবে, কিংবা তার চেয়েও অপ্রতুল হবে। সেই ক্ষেত্রে এত আই থিঙ্ক অত মানে ঘাবড়ানোর কোনো কারণ নাই, আমি দেখি না এখন পর্যন্ত বাহ, কোনো এভিডেন্স নাই যে অত বেশি আমরা ইয়ে হব। বাহ, অনেক ধন্যবাদ মেহেদী। আমরা একদম অনুষ্ঠান প্রায় শেষ, কিন্তু মামুনের কাছে একটা জিনিস ছোট্ট করে জানতে চাইবো। সেটা হচ্ছে, বাচ্চাটা নবজাতক কোভিড পজিটিভ হলো, এরপর তাকে মা বাসায় নিয়ে গেল, এবং পরবর্তীতে তার ফলো আপ সিস্টেমটা কি হবে, বা বাচ্চাটাকে আবার কি কি জিনিসগুলা মায়ের খেয়াল রাখতে হবে, এবং লং টার্ম এফেক্ট কি কি মাকে মাথায় রেখে এই বাচ্চাটাকে আস্তে আস্তে টেক কেয়ার করতে হবে। মামুন। তাহলে যদি যদি বাচ্চার করোনা পজিটিভ অবস্থায় যদি আমরা তাকে ছুটি দিই, আমরা আমরা সাধারণত বলি যে যদি 3 দিনের বেশি জ্বর না থাকে, ওর কোনো সিমটম না থাকে, তাহলে আমরা তাকে ছুটি দিতে পারবো। আমরা 14 দিন পর্যন্ত তাকে ফলো করব। এই ফলো আপটা দুই ভাবে হতে পারে। এক, মা এসে বাচ্চাকে নিয়ে এসে ফলো আপে থাকতে পারে, অথবা টেলিমেডিসিন বা এরকম, অথবা ওভার টেলিফোনও আমরা তাকে এই ফলো আপ গুলি করতে পারি। কারণ অযথা ওকে বের করা বা এই সিস্টেমে না যাওয়াই বরং ভালো। বা জাস্ট শুধু তার এই যে আমরা যেগুলিকে ডেঞ্জার সাইন বলি, এই জিনিসগুলি আমরা তাকে একটু যদি সুন্দর করে বুঝিয়ে বলি, তার শ্বাসের গতিটা কিভাবে করে গুনতে হবে, হার্টবিটটা কিভাবে গুনতে হবে, কালার কিভাবে দেখতে হবে, ও খাচ্ছে কিনা, ওর অ্যাক্টিভিটি কিরকম, এই জিনিসগুলি যদি মা টাইম টু টাইম ফলো করে, তাহলে আর এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ মামুন এবং মেহেদী, দুইজনই এত ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আশা করি সামনে আরো নতুন নতুন প্রোগ্রাম যখন হবে আবার আপনাদের সময় পাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুধু দর্শক মন্ডলী, আজকে আমরা এখানেই শেষ করছি। শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে আবার দেখা হবে স্টেশন বাংলার ভালো থাকুক স্টেশনে। ধন্যবাদ। শুভরাত্রি।